ম্যাডাম আপনি শুরু করতে পারেন। আমাদের এখানে কেউ লাইভ হচ্ছে না, সো সামহাউ ফেসবুক বেশ ভালোভাবে স্ট্রিম দিচ্ছে আমাদেরকে। সো কিছু করার নাই, আমি রেকর্ড অন করেছি, সো আমার ক্লাস শেষে আমি রেকর্ডটা তাহলে আপলোড করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার জি কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি 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 ম্যাডাম, আপনার আচ্ছা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আচ্ছা আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ আচ্ছা, ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিয়ে, আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি ডক্টর মৌসুমী। আপনারা এর মধ্যে ফিজিক্স ক্লাস করেছেন, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আজকে আমরা অর্গান দিয়ে শুরু করব। ফিজিক্সে আপনারা বেসিকটুকু জেনেছেন, আজকে থেকে আমাদের অর্গান ডিসকাস করা শুরু হবে। আমরা প্রথম অর্গান আমরা আজকে লিভার নিয়ে ডিসকাস করব। যখনই আমরা একটা অর্গান নিয়ে ডিসকাস করব, প্রথমে আমরা সেই অর্গানটার অ্যানাটমিটা একটু মনে করে নেব। অ্যানাটমিটা আমাদের সবারই জানা, তারপরেও অল্প একটু টাচ দিয়ে যাওয়া, যে আমাদের ফার্দার ডিসকাশনে যেন হেল্প হয় এই জন্য। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ যাব যে ইন্ডিকেশন কি হতে পারে, প্রিপারেশন, এই আলট্রাসোনোগ্রাম করার জন্য প্রিপারেশনটা কেমন হবে, তারপরে নর্মাল স্ক্যানিং টেকনিকটা কেমন হবে, নর্মাল সোনোগ্রাফিক ফাইন্ডিংস কেমন হবে, তারপর কি কি প্যাথোলজি হতে পারে, সেই প্যাথোলজিগুলো আবার আমরা একটা একটা করে ডিসকাস করব, যে সোনোলজিক্যালি আমরা কেমন দেখতে পাবো। তো এই হচ্ছে আজকে আমাদের টার্গেট। তো আমরা লিভার বেশ বড় একটা অর্গান, বেশ অনেক প্যাথোলজি। আপনারা যেহেতু বিগিনার্স, আপনাদের জন্য যে কমন প্যাথোলজিগুলো সেগুলো নিয়ে আমরা মেইনলি ডিসকাস করব। তারপরেও ক্লাসটা বেশ বড়, তো শুরু করে দেই। প্রথমে একটু অ্যানাটমিটা মনে করে নেই। আমরা জানি যে লিভার একটা লার্জ সলিড গ্ল্যান্ড, রাইট আপার কোয়াড্রেন্টে অবস্থিত, অ্যাবডোমিনাল ক্যাভিটির, এবং মেলদের ক্ষেত্রে এর ওয়েট অ্যাবাউট 1600 গ্রাম এবং ফিমেলদের ক্ষেত্রে অ্যাবাউট 1300 গ্রাম। লিভারের লোকেশন কোথায়? হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, গ্রেটার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকে এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন পর্যন্ত এক্সটেন্ড করে। এভাবে যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে হোল অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকছে, গ্রেটার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন পর্যন্ত এক্সটেন্ড করছে। লিভারের পোস্টেরিয়র ইনফেরিয়রলি থাকে গল ব্লাডার। গল ব্লাডার আমরা আলাদা একটা ক্লাসে আবার ডিটেলসে ডিসকাস করব। আজকে আমরা শুধু লিভার ডিসকাস করব। তো লিভারে আমরা জানি যে দুটো লোব আছে, লেফট লোব এবং রাইট লোব। রাইট লোবটা বেশ বড়, মোটামুটি 6 ভাগে 5 অংশ জুড়েই থাকে রাইট লোব। এই লেফট লোব আর রাইট লোবকে আমরা আলাদা করতে পারি দুই ভাবে। এক হচ্ছে যে কিছু লিগামেন্টসের ফিশার আছে, সেগুলো দিয়ে আমরা লেফট লোব আর রাইট লোবকে আলাদাভাবে চিনতে পারি। এছাড়া যে হেপাটিক ভেইনস আছে, মিডল হেপাটিক ভেইন দিয়েও আমরা লেফট লোব এবং রাইট লোবকে আলাদা করতে পারি। এটা একটু কিছুটা সহজতর। তো লিগামেন্টস গুলোর মধ্যে আছে হচ্ছে এন্টেরিয়রলি এবং সুপিরিয়রলি থাকে ফ্যালসিফর্ম লিগামেন্ট, আর ইনফেরিয়রলি থাকে লিগামেন্টাম টেরিস, আর একদম পেছনের দিকে পোস্টেরিয়রলি থাকে লিগামেন্টাম ভেনোসাম। এভাবে যদি দেখেন যে এন্টেরিয়রলি এবং সুপিরিয়রলি থাকে ফ্যালসিফর্ম লিগামেন্ট, তারপরে ইনফেরিয়রলি থাকে লিগামেন্টাম টেরিস, আর পোস্টেরিয়রলি লিগামেন্টাম ভেনোসাম। এই লিগামেন্টগুলো একদম চিকন হাইপারিকুইক লাইনের মতো দেখা যায়, যেটার যে লাইনিংটা দিয়ে আমরা লেফট লোব এবং রাইট লোবকে আলাদা করতে পারি। এটা ফ্যালসিফর্ম লিগামেন্ট, লিগামেন্টাম টেরিস, আর এই পোস্টেরিয়রলি হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, যেটা দিয়ে আমরা লেফট লোব এবং কর্ডেট লোবকে আলাদা করতে পারি। এই ছবিটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, এটা লেফট লোব, এটা কর্ডেট লোব। এই যে হাইপারিকুইক চিকন লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। এছাড়া হচ্ছে পোস্টেরিয়র সারফেসে থাকে হচ্ছে, যেটা আমি বলছিলাম যে কর্ডেট লোব, আর আরেকটা হচ্ছে কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোবটা যে ইনফেরিয়রলি, পোস্টেরিয়র ইনফেরিয়রলি থাকে হচ্ছে কোয়াড্রেট লোব। এখন আমরা আসি যে আমরা লিভার স্ক্যানিং এর যে ইন্ডিকেশন গুলো কি কি হতে পারে, হ্যাঁ, কি কি নিয়ে আপনার কাছে পেশেন্ট আসতে পারে। যেমন ধরেন এনলার্জ লিভার, হেপাটোমেগালি, এটা নিয়ে আসতে পারে, অথবা যেহেতু লিভার বেশিরভাগ অংশ রাইট আপার অ্যাবডোমেন জুড়ে আছে, তো রাইট আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, অথবা কোন একটা মাসের মতো ফিল করছে আপার অ্যাবডোমেনে, এরকম আসতে পারে, অথবা পেইন এবং ফিভার এই দুটো একসাথে নিয়ে আসতে পারে। জন্ডিসের পেশেন্ট আসতে পারে, ট্রমার পেশেন্ট আসতে পারে। তো ট্রমার পেশেন্টের ক্ষেত্রে
এবং পলিসিস্টিক ডিজিজ নিয়ে আসতে পারে। এই দুটো ক্ষেত্রেই হচ্ছে আমরা কি করব, লিভারের পাশাপাশি কিডনি, স্প্লিন, প্যানক্রিয়াস এগুলো ভালো করে দেখব। ট্রমার পেশেন্টের ক্ষেত্রে স্পেশালি স্প্লিন আমরা খুব ভালো করে দেখব। এছাড়া আমাদের কাছে অ্যাসাইটিসের পেশেন্ট আসতে পারে। কার্সিনোমার পেশেন্টদের আমরা জানি যে লিভারে মেটাস্ট্যাসিস হয়, কাজে কার্সিনোমার পেশেন্টদের জন্য লিভার স্ক্যান করা খুবই জরুরি। এছাড়া এন্ডেমিক ইকাইনোকোকোসিস নিয়ে আসতে পারে, অথবা অনেকদিন ধরে জ্বর পেশেন্টের কারণ জানা যাচ্ছে না, এরকম পেশেন্ট আপনার কাছে আসতে পারে। তো প্রিপারেশনটা কি হবে, পুরো হেপাটোবিলিয়ারি সিস্টেমে একদম সেম প্রিপারেশন, আজকে যা বলবো পুরো হেপাটোবিলিয়ারি সিস্টেমে সেম প্রিপারেশন হবে। সেটা হচ্ছে যদি অ্যাডাল্ট পেশেন্ট হয় আপনি পেশেন্টকে ফাস্টিং রাখবেন 6 to 8 আওয়ার্স, না খাইয়ে রাখবেন। আর যদি বাচ্চা পেশেন্ট হয় তাহলে 3 আওয়ার্স। এই সময়ের মধ্যে ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য প্লেইন ওয়াটার খাওয়া যাবে। তবে প্লেইন ওয়াটার বলতে অনেক সময় পেশেন্টরা জুস, ডাবের পানি, শরবত, চা এগুলো বুঝতে পারে যে এগুলো খাওয়া যাবে, এগুলো খাওয়া যাবে না। প্লেইন ওয়াটার মানে শুধু প্লেন ওয়াটার, সাদা পানি খেতে পারে। তো ধরেন কোনো পেশেন্ট হচ্ছে অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আসলো, হ্যাঁ, একটা অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আপনার কাছে পেশেন্ট আসলো, তখন কি আপনি পেশেন্টকে না খাইয়ে 6 থেকে 8 ঘন্টা বসিয়ে রাখবেন? তাহলে তো পেশেন্ট ওখানে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো ইমার্জেন্সি পেশেন্টের জন্য হেপাটোবিলিয়ারি সিস্টেমের ক্ষেত্রে যে কথা প্রযোজ্য সেটা হচ্ছে ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে কোনো প্রিপারেশন লাগবে না। পেশেন্ট যেই অবস্থায় আছে সেই অবস্থায় আপনি হচ্ছে পেশেন্টটাকে একবার দেখে দিবেন। তারপরে হচ্ছে প্রিপারেশনের ল্যাকিংস এর জন্য যদি আপনার দেখতে অসুবিধা হয় সেটা আপনি রিপোর্টে নিচে উল্লেখ করে দিবেন যে কম্প্রোমাইজড স্টাডি ডিউ টু ল্যাক অফ প্রিপারেশন, প্লিজ রিস্ক্যান আফটার প্রপার প্রিপারেশন। হ্যাঁ, কিন্তু ওই সময়ে আপনি যতটুকু দেখতে পেয়েছেন, যা দেখতে পেয়েছেন অতটুকুর মধ্যে আপনাকে একটা মোটামুটি রাফ রিপোর্ট করে দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে পেশেন্টকে কেন এত কষ্ট দিচ্ছি, কেন এত না খাইয়ে রাখছি। তো আসলে পেশেন্ট যদি খেয়ে ফেলে সেই ক্ষেত্রে দেখা যায় যে স্টমাকে, ইন্টেস্টাইনে কি থাকবে, ফ্লুইড থাকবে, ফুড পার্টিকেলস থাকবে, গ্যাস শ্যাডোজ থাকবে, এগুলো আপনার ভিজুয়ালাইজেশনকে হ্যাম্পার করবে। এছাড়া যদি পেশেন্ট খেয়ে ফেলে দেখা যায় যে গল ব্লাডার কন্ট্রাক্টেড হয়ে যায়। হ্যাঁ, এইসব কারণে আমরা কি করি যে প্রিপারেশন দেই, পেশেন্টকে আমরা না খাইয়ে রাখি। এখানে আবার রাগ আসলো কোথা থেকে? আচ্ছা, না খাইয়ে রাখি। এখন আমরা আসি যে পজিশন, পেশেন্টের পজিশনটা কি হবে। পেশেন্টকে আমরা মেইনলি সুপাইন পজিশনে শুয়ে দেখব, প্রয়োজন বোধে আমরা পেশেন্টকে ডান দিকে বা বাম দিকে কাত করে নিতে পারি। আর ট্রান্সডিউসার, আপনারা বিভিন্ন রকমের ট্রান্সডিউসারের কথা জেনেছেন যে ফিজিক্স ক্লাসে, এর মধ্যে যে ট্রান্সডিউসারটা আপনারা দেখেছিলেন, ছবি দেখেছিলেন যে কার্বিলিনিয়ার, এরকম কার্বিলিনিয়ার ট্রান্সডিউসারের এই দাগটা কোথা থেকে আসলে, এক মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম যে এরকম যে কার্ভিলিনিয়ার ট্রান্স, এটা তো বুঝতে পারছি না। কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসারটা, যেটা হেডটা কনভেক্স, সেই ট্রান্সডিউসারটা আমরা ইউজ করব। হ্যাঁ, এই ট্রান্সডিউসারটা আমরা ইউজ করব এবং হচ্ছে এই ট্রান্সডিউসারটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। যেহেতু আমরা অ্যাবডোমেনের অর্গানস গুলো ডিপ অর্গানস, হ্যাঁ, ডিপ স্ট্রাকচারস আমরা দেখব, তো অ্যাবডোমেনে আমরা মেইনলি হচ্ছে এই ট্রান্সডিউসারটাই বেশি ইউজ করি, লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। এর বৈশিষ্ট্য হচ্ছে এর পেনিট্রেটিং পাওয়ারটা বেশি, রেজলিউশন কম। ঠিক আছে, যেহেতু আমরা ডিপ অর্গানস দেখছি আমাদের বেশি পেনিট্রেশনের দরকার হবে, এই জন্য আমরা এই ট্রান্সডিউসারটা চয়েস করছি। তো আপনাকে যে একদম এই 3.5 মেগাহার্টজেই দেখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার যে মেশিন আছে সেটাতে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানোর সুবিধা আছে। আপনি চাইলে 2 থেকে 5 মেগাহার্টজ পর্যন্ত আপনি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কারণ আপনি কখনো ফ্যাটি পেশেন্ট পাবেন, কখনো থিন পেশেন্ট পাবেন, কাজে যে ফ্রিকোয়েন্সিতে আপনি একটু ভালো দেখতে পাচ্ছেন সেই ফ্রিকোয়েন্সিটাই আপনি চুজ করবেন। আচ্ছা, এখন একদম নিউনেটদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বলা হয় যে লিনিয়ার ট্রান্সডিউসার, যেটা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার 5 মেগাহার্টজ
পাইছি। আচ্ছা, নেটে একটু ডিস্টার্ব হচ্ছিল, সরি। আনিকা সোনিয়া আপু একটু আনমিউট করে আমাকে বলেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন, বা ডক্টর প্রকাশ সরকার ভাইয়া যে কোনো একজন একটু আনমিউট করে আমাকে বলেন যে আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা। জি ম্যাডাম শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সরি, নেটের এই নেট মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। তো একটু বলে রাখি, যদি কোনো কারণে এরকম হয় যে নেট চলে গিয়েছে, তাহলে আপনারা যাবেন না, লিভ করবেন না, আমি অল্টারনেট একটা নেট ইউজ করে আবার ব্যাক করব। আশা করছি বেশি প্রবলেম হবে না। তো যেটা বলছিলাম যে আমরা যখন ক্যামেরায় ছবি তুলি, হ্যাঁ, তখন আমরা কি করি, আমরা যা ছবি তুলতে চাচ্ছি যতটুকু চাই আমরা কভার করার চেষ্টা করি, যে কোনো অংশ যেন কেটে না যায়। এখানেও ঠিক ব্যাপারটা তাই, যে ডেপথটা বাড়িয়ে কমিয়ে আমরা এমন ভাবে সেট করব যেন আমরা যে অর্গানটা দেখতে পাচ্ছি তার পুরো ছবিটা কভার করে আমার স্ক্রিনের মধ্যে। আচ্ছা, এখন এবার আমরা আসি গেইন সেটিং এ। গেইনের একটা বাটন আছে, সেটাকে আপনি, গেইনটা হচ্ছে ব্রাইটনেসটা, হ্যাঁ। তো গেইনের বাটনটাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ, এমন ভাবে সেট করবেন যেন হচ্ছে লিভারটা আইসোকুইক দেখা যায়। গেইনটাকে বাড়িয়ে কমিয়ে এমন ভাবে সেট করবেন যেন লিভারটা আইসোকুইক দেখা যায়, আর ডায়াফ্রামটা হাইপারিকুইক দেখা যায়, এবং লিভারের ভিতরে ভেসেলগুলো লিভার আইসোকুইক, ডায়াফ্রাম হাইপারিকুইক, ভেতরের ভেসেল অ্যানিকুইক। এগুলো আমি কিভাবে চিনবো? এগুলো আমি আপনাদেরকে একটু পরেই হচ্ছে ছবি দেখাচ্ছি, বুঝিয়ে বলবো ডিটেলসে, ঠিক আছে? আর যখনই আমরা স্ক্যান করব তখন আমরা কি করব, পেশেন্টকে বলবো লম্বা করে একটা শ্বাস টেনে শ্বাস বন্ধ রাখতে, একটা ডিপ ব্রেথ নেবে এবং হোল্ড করবে, হ্যাঁ। এই অবস্থায়, শ্বাস বন্ধ অবস্থায় কিন্তু আমরা স্ক্যানিং করব, এবং কিছুক্ষণ পর পর আমরা পেশেন্টকে শ্বাস ছাড়ার সুযোগ দিব, হ্যাঁ। আবার যখন লম্বা করে শ্বাস টেনে শ্বাস বন্ধ করবে তখন আমরা আবার প্রসিড করব। এভাবে আমরা পুরো স্ক্যানিংটা শেষ করব। এখন কথা হচ্ছে স্ক্যানিংটা কিভাবে করব। তাহলে চলে আসি আমরা স্ক্যানিং টেকনিকে। আপনি পেশেন্টকে সুপাইন পজিশনে শুয়ে হচ্ছে আপার অ্যাবডোমেনে জেল দিবেন। জেলটা আমরা হচ্ছে একটা লুব্রিকেন্ট হিসাবে একটা জেল দেই, ওয়াটার বেসড একটা জেল। এটা আমরা হচ্ছে আরো একটা কারণে দেই লুব্রিকেন্ট হিসাবে ছাড়াও, সেটা হচ্ছে এয়ারের ইন্টারফারেন্সটাকে অ্যাভয়েড করার জন্য, হ্যাঁ। এই স্কিন এবং ট্রান্সডিউসারের মাঝখানে যদি সামান্যতম এয়ারও থাকে, সেই এয়ারের ইন্টারফারেন্সটাকে অ্যাভয়েড করার জন্য আমরা জেলটা দিই। আচ্ছা, এবার আপনি চলে আসেন যে স্ক্যানিং টেকনিক। আপনি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে G4 প্রসেসের জাস্ট একটু নিচে ট্রান্সডিউসারটাকে হচ্ছে কি করবে, লঙ্গিটিউডিনালি, এভাবে ধরাকে বলে লঙ্গিটিউডিনালি ধরা, হ্যাঁ, লম্বালম্বি ভাবে এভাবে লঙ্গিটিউডিনালি ট্রান্সডিউসারটাকে প্লেস করবেন। প্লেস করে পেশেন্টকে লম্বা করে শ্বাস টেনে শ্বাস বন্ধ রাখতে বলবেন। তো এই অবস্থায় আপনি পেয়ে যাবেন হচ্ছে লেফট লোব অফ দ্য লিভারের একটা লঙ্গিটিউডিনাল ভিউ। একই জায়গায় আপনি যদি ট্রান্সডিউসারটাকে ট্রান্সভার্সলি ধরেন, তাহলে আপনি পেয়ে যাবেন লেফট লোব অফ দ্য লিভারের ট্রান্সভার্স ভিউ। এইবার আপনি রাইট লোব অফ দ্য লিভার দেখবেন। রাইট লোব অফ দ্য লিভার দেখার জন্য আপনি, ট্রান্সভার্স হচ্ছে এরকম আড়াআড়ি ভাবে ধরাকে বলে ট্রান্সভার্সলি ধরা। আচ্ছা, রাইট লোব অফ দ্য লিভার ধরা দেখার জন্য আপনি এবার ট্রান্সডিউসারটাকে অবলিক করে ফেলবেন। একজন কিছু মেসেজ পাঠাচ্ছে, সাউন্ড পাই না। পার্থ প্রতিম ভাইয়া বলছে সাউন্ড পাই না। ডক্টর মালিহা আপু শুনতে পাচ্ছেন? সাউন্ড কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? এখানে তো সব সেট দেখাচ্ছে। আপনারা একজন একটু আনমিউট করেন কাইন্ডলি, কারণ একজন মেসেজ দিয়েছে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাহলে ডক্টর পার্থ ভাইয়া বোধহয় আপনার ইয়েতে কোথাও প্রবলেম আছে, আপনি ইয়েটা হেডফোনটা খুলে আবার লাগিয়ে দেখেন যে শুনতে পান কিনা, একটু কষ্ট করে। আচ্ছা, যেটা বলছিলাম যে রাইট লোব অফ দ্য লিভার দেখার জন্য আমরা কি করব, ট্রান্সডিউসারটাকে এবার আমরা অবলিক ভাবে ধরবো, হ্যাঁ, একটু বাঁকা ভাবে ধরবো। এই যে এভাবে ধরাকে বলে অবলিক ভাবে ধরা। এভাবে ধরবো। কোস্টাল মার্জিন আমরা জানি যে অবলিক আছে, সেই কোস্টাল মার্জিনের অবলিকিটি বরাবর আমরা আস্তে আস্তে নিচের দিকে স্ক্যান করতে থাকবো। এই সময়ে আমরা কি করব, ট্রান্সডিউসারের যে টেইলের পোর্শনটা এটাকে একটু পিছনের দিকে হেলিয়ে দিব, আর হেডটাকে একটু সামনের দিকে অ্যাঙ্গেল করে দিব। এমন ভাবে অ্যাঙ্গেল করব যে ট্রান্সডিউসারের হেডটা যেন কোস্টাল মার্জিনকে টাচ করে থাকে।
কোস্টাল মার্জিন বনি হার্ড একটা প্রমিনেন্স, আপনি হচ্ছে ট্রান্সডিউসার দিয়ে কোস্টাল মার্জিনকে টাচ করলে আপনি ফিল করতে পারবেন যে আপনি কোস্টাল মার্জিনকে টাচ করে আছেন। এভাবে আস্তে আস্তে অবলিকলি আপনি স্ক্যান করে নিচের দিকে নামতে থাকবেন এবং অ্যাট এ টাইম পেশেন্ট লম্বা করে শ্বাস টেনে শ্বাস ধরে রাখবেন। যখন আপনি মিড এক্সিলারি লাইনে আসবেন তখন হচ্ছে পেশেন্ট লম্বা করে শ্বাস টেনে শ্বাস বন্ধ করলে আপনি কি করবেন, রাইট লোব অফ দ্য লিভারের এইরকম একটা ভিউ পাবেন। এই জায়গাটায় আপনি ছবিটাকে হচ্ছে ফ্রিজ একটা বাটন আছে, ওই বাটনে চাপ দিলে ছবিটা পজ হয়ে যাবে। তারপরে আপনি মেজারমেন্ট নিতে পারেন, লেখালেখি করতে পারেন, এ বিষয়ে আমি একটু পরে আসছি, সেই কাজগুলো আপনি সেরে ফেলতে পারেন। তারপরে আপনি আবার আস্তে আস্তে নিচের দিকে, এই কাজ শেষ হয়ে গেল, তারপর আপনি আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন। এভাবে যখন আপনি এন্টেরিয়র এক্সিলারি লাইনে চলে আসবেন তখন আপনি ট্রান্সডিউসারটাকে আবার লঙ্গিটিউডিনালি এরকম লম্বালম্বি ভাবে ধরবেন। লম্বালম্বি ভাবে ধরলে পরে আপনি লিভার এবং রাইট লোব অফ দ্য লিভার এবং রাইট কিডনি পাশাপাশি একটা ভিউ পেয়ে যাবেন। হ্যাঁ, এই রাইট লোব অফ দ্য লিভার এবং রাইট কিডনির পাশাপাশি ভিউটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা লিভার এবং কিডনির ইকোজেনিসিটি কম্পেয়ার করি এবং হচ্ছে এখানে লিভার এবং কিডনির মাঝখানে যে হেপাটোরেনাল অ্যাঙ্গেলটা আছে এটা আমরা দেখি, এগুলো আমি পরে আরো ডিসকাস করছি। তো এই ভিউটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। রাইট এন্টেরিয়র এক্সিলারি লাইনে এসে আমরা ট্রান্সডিউসারটাকে আবার এরকম লম্বালম্বি ভাবে ধরে হচ্ছে রাইট লোব অফ দ্য লিভার এবং রাইট কিডনির একটা পাশাপাশি ভিউ আমরা নিয়ে আসবো। এই হচ্ছে মোটামুটি আমাদের স্ক্যানিং টেকনিক। এখন কথা হচ্ছে যে এভাবে কেন স্ক্যান করছি, তাহলে চলে আসি একটু পিছনে। এই ছবিটা খেয়াল করেন, দেখেন আচ্ছা, আমি ওয়াইফাই থেকে বের হয়ে এসেছি, মোবাইলের নেটওয়ার্ক দিয়ে ঢুকলাম। আজকে ওয়াইফাই খুব ডিস্টার্ব করছে, মোবাইলের নেটওয়ার্ক দিয়ে ঢুকলাম। এখন আবার একটু কষ্ট করে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। তানজিদা আপু, শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সরি আপনাদের বারবার হচ্ছে, আমি ওয়াইফাই থেকে বের হয়ে আসছি, এটা বারবার ডিস্টার্ব করছে, এর জন্য মোবাইলের নেটওয়ার্কে চলে গেলাম। কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে দুইটা রাইট লোব এবং লেফট লোব বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, রিব কেজের ভিতরে, ঠিক আছে? তাহলে যদি আপনি উপর থেকে সোজাভাবে সাউন্ড পাঠান তাহলে দেখবেন যে এই রিবগুলো যেহেতু হাইপারডেন্স স্ট্রাকচার, রিবগুলো যে, আচ্ছা আমি সবাইকে একটু মিউট করে দিই।
রিবগুলো যেহেতু হাইপারডেন্স স্ট্রাকচার, তাহলে কি হচ্ছে, আপনার সাউন্ডের গতিপথে বাধা সৃষ্টি করছে, আপনি তাহলে ভালোভাবে দেখতে পাচ্ছেন না। এজন্য আপনি কি করবেন, যে ফাঁকা জায়গাগুলো চয়েস করে নেবেন। এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এজন্য আমরা কি করলাম, যে লেফট লোব অফ দ্য লিভার দেখার জন্য আমরা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে জিফয়েড প্রসেসের একটু নিচে এসে স্ক্যান করে আমরা একটু লেফট লোব অফ দ্য লিভারটা দেখে নিলাম। রাইট লোব অফ দ্য লিভার দেখার জন্য আমরা কি করলাম, ট্রান্সডিউসারটাকে অবলিক করে আস্তে 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 নিচের দিকে নামতে থাকলাম, এবং আমরা সাউন্ডটা কিভাবে পাঠালাম, যে কোস্টাল মার্জিন বরাবর নিচে দিয়ে আমরা সাউন্ড পাঠিয়ে দিলাম, যেন আমরা লিভারটাকে পরিষ্কারভাবে একদম উপরের দিকে আমরা উল্টাভাবে সাউন্ডটা পাঠালাম। তো দেখা যাচ্ছে যে আমরা সাউন্ডটা সোজাভাবে পাঠাতে পারছি না রিবের জন্য, এর জন্য কৌশল অবলম্বন করতে গিয়ে আমরা কি করছি, আমরা হচ্ছে উল্টাভাবে সাউন্ড পাঠাচ্ছি। হ্যাঁ, নিচে থেকে উপরের দিকে উল্টাভাবে সাউন্ড পাঠাচ্ছি। তো এইভাবে সাউন্ড পাঠানোর কারণে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে ট্রান্সডিউসারের ব্যাপারটা হচ্ছে, ট্রান্সডিউসারে আল্ট্রাসাউন্ডের ব্যাপারটা যে আপনি যে সাউন্ড উল্টা করে পাঠাচ্ছেন, যখন সাউন্ড তার গতিপথে যে স্ট্রাকচারগুলোকে পাবে সেগুলোর ইমেজ ফুটিয়ে তুলবে হচ্ছে আমাদের স্ক্রিনে, ঠিক আছে, যেটা আমরা ফিজিক্স ক্লাসে জেনেছি যে কিভাবে ইমেজটা ফুটিয়ে তুলছে। এখন সে কি করবে, তার গতিপথে প্রথমে যে স্ট্রাকচারটাকে সে আগে পাবে তার ছবি আগে ফুটিয়ে তুলবে, যে স্ট্রাকচার পরে পাবে তার ছবি পরে ফুটিয়ে তুলবে। তাহলে এখানে আপনি সাউন্ড পাঠাচ্ছেন, প্রথমে সে কি পাচ্ছে, প্রথমে সে পাচ্ছে স্কিন, তারপরে হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু, মাসেল, হ্যাঁ, এগুলো পাচ্ছে। দেন সে পাচ্ছে লিভারকে, লিভারের তাও আবার কোন পোর্শনটাকে, ইনফেরিয়র পোর্শনটাকে, ইনফেরিয়র বর্ডারটাকে পাচ্ছে। তারপরে সে পুরো লিভারের প্যারেনকাইমা পেলো, পেয়ে তারপরে গিয়ে সে পেলো লিভারের সুপিরিয়র বর্ডারটা, ঠিক আছে, তারপরে গিয়ে পেলো সে ডায়াফ্রাম। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে যে আমরা ছবিটা এরকম উল্টো দেখতে পাচ্ছি, যে ডায়াফ্রাম তো এরকম উপরে ডোম শেপড দেখার কথা, তা না দেখতে পেরে এরকম আমরা উল্টা ডায়াফ্রামটা নিচে দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এই যে এখানে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, হ্যাঁ, মাসেল টাসেল, এইসব এই লেয়ারটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি। আর এই যে বাঁকা লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সডিউসারের লাইনিংটা, হেডের যে লাইনিংটা, কার্ভিলিনিয়ার হেডের যে লাইনিংটা সেটা। তারপরে যে স্কিন, সাবকিউটেনিয়াস লেয়ার, মাসেল, এগুলো দেখতে পাচ্ছি। দেন শুরু হলো আমাদের হচ্ছে লিভার। লিভারের আমরা ইনফেরিয়র থেকে সুপিরিয়র, প্রথমে ইনফেরিয়র পাচ্ছি, তারপরে হচ্ছে সুপিরিয়র পাচ্ছি। তো এই যে অনেকগুলো হাইপারিকুইক সাদা সাদা দাগের মতো আমরা দেখতে পাচ্ছি, সর্বশেষ যে দাগটা আমরা সাদা দেখতে পাচ্ছি, চকচকে সাদা, এটা হচ্ছে লিভারের ইনফেরিয়র বর্ডার, ঠিক আছে। তারপরে লিভার টিস্যু কে সে পাচ্ছে সবার শেষে, তারপরে গিয়ে পাচ্ছে এই যে একদম নিচে যে হাইপারিকুইক একটা লাইন আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিভারের সুপিরিয়র বর্ডার, ঠিক আছে। উল্টা পাচ্ছি আমরা, যেহেতু উল্টা করে সাউন্ড পাঠাচ্ছি, ছবিটাও আমরা উল্টা ভাবে পাচ্ছি। এবং সবশেষে পাচ্ছি ডায়াফ্রামকে। ডায়াফ্রাম হচ্ছে হাইপারিকুইক, লিভারের সুপিরিয়র বর্ডারের সাথে লেগে আছে একটা হাইপারিকুইক ঠিক একটা ডোম শেপড একটা লাইন, উল্টা ডোম শেপড একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের ডায়াফ্রাম, যেটা সুপিরিয়র বর্ডারের সাথে লেগে আছে, ঠিক আছে। এই হাইপারিকুইক লাইনিংটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম আমরা চকচকে সাদা বা হাইপারিকুইক দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন লিভারের ভেতরের প্যারেনকাইমা আমরা কেমন হবে? লিভারের ভেতরের প্যারেনকাইমা হবে একদম স্মুথ হোমোজেনাস। হ্যাঁ, স্মুথ হোমোজেনাস মানে মসৃণ হবে, ঠিক আছে, একই রকম দেখতে হবে, এবং এটা হলো আইসোইকুইক। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা আইসোইকুইক আমি কিভাবে বুঝবো? তো আপনারা এটাও ফিজিক্স ক্লাসে জেনেছেন যে যে কোনো একটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, এর থেকে কমলে আমরা বলবো হাইপো, এর থেকে বেশি হলে আমরা বলবো হাইপার। তাহলে স্ট্যান্ডার্ডটা হচ্ছে আইসোইকুইক, যেটা হচ্ছে লিভারের ইকোজেনিসিটি। এই একটা ইকোজেনিসিটি যদি আমরা চিনে ফেলি, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে এটা যদি বারবার দেখে চোখে গেঁথে ফেলি, এই আইসোইকোজেনিসিটিটা কি অ্যাশ কালারের মতো, কালো না সাদাও না, মাঝামাঝি, ঠিক আছে। তো এটাকে আইসোইকুইকটাকে যদি আমরা চিনে ফেলি, তাহলে আমরা অনায়াসেই কমেন্ট করতে পারবো যে কোনটা হাইপো কোনটা হাইপার। আইসোর থেকে কমলে হাইপো বলবো, আইসোর থেকে বাড়লে হাইপার বলবো। তো এটা হচ্ছে সেই আইসোইকুইক লিভার। তো আমরা এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, আমরা দেখতে দেখতে এটা আমাদের চোখে হচ্ছে আমাদের একটা অভ্যস্ততা চলে আসবে যে এটা আইসোইকুইক। এখন লিভারের ভিতরে দেখেন ছোট ছোট কালো কালো বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, যেগুলো আবার ট্রান্সডিউসার ঘুরালে দেখা যায় যেগুলো আবার লম্বা লম্বা হয়ে যায়। এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে ভেসেলস। ভেসেলের মধ্যে আমরা জানি যে ভেসেলের ভিতরে থাকে ব্লাড। ব্লাড হচ্ছে এক ধরনের ফ্লুইড। তো ফিজিক্স ক্লাসে আমরা জেনেছি যে ফ্লুইড হবে অ্যানইকুইক বা ইকো ফ্রি, হ্যাঁ, ডার্ক ব্ল্যাক,
এই জন্য ওই যে ভেসেলগুলো আমরা কালো কালো দেখতে পাচ্ছি, এবং এগুলো হচ্ছে গোল গোল দেখতে পাচ্ছি কারণ এগুলো হচ্ছে ট্রান্সভার্স সেকশন। যদি আমরা ভেসেলগুলোকে লঙ্গিটিউডিনাল সেকশনে দেখি তাহলে দেখা যাবে যে এরকম লম্বা লম্বা টিউবুলার স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে, যার শাখা প্রশাখা আছে। তো এই গেল আমাদের হচ্ছে নরমাল লিভারের ফাইন্ডিংস। এখন আমি বলেছিলাম যে মিড ক্লাভিকুলার লাইনে এসে এরকম ছবিটা যখন পাবো তখন ছবিটাকে আমরা পজ করব, ফ্রিজ বাটন দিয়ে পজ করে আমরা কিছু কাজ করব। যেমন আপনি লিভার লিখতে চাচ্ছেন, আপনার ওই টেক্সট লেখার মতো ব্যবস্থা থাকবে কিবোর্ডে, আপনি টেক্সটটা লিখতে পারবেন। তারপর আপনি মেজারমেন্ট নিতে চাচ্ছেন, মেজারমেন্ট নেওয়ার জন্য মেশিনে একটা অপশন থাকবে, আপনি ওই বাটনে চাপ দিয়ে আপনি মেজারমেন্ট নিতে পারবেন। তো লিভারের মেজারমেন্টটা আমরা বিভিন্ন পদ্ধতিতে লিভারের মেজারমেন্ট নেওয়া যায়। তো আমরা আপনাদেরকে একটা কমন পদ্ধতি শেখাবো যেটার বেশি ইউজ হয়, এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইনের এই ছবিটাতে। এখানে ডায়াফ্রামের যে সবচেয়ে কার্ভ এরিয়াটা আছে সেই জায়গাটাকে আমরা চুজ করব। এখানে আমরা মেজারমেন্টটা নিব, সেটা কি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। এই যে সুপিরিয়র ইনফেরিয়র বর্ডার বলেছিলাম, ইনফেরিয়র বর্ডার থেকে হচ্ছে এই সুপিরিয়র বর্ডার পর্যন্ত আউটার টু আউটার আমরা একটা মেজারমেন্ট নিব। এবং নর্মাল লিভারের ক্ষেত্রে বলা হয় যে মিড ক্লাভিকুলার লাইনে এটা নর্মাল রেঞ্জ হচ্ছে লেস দেন 14 সেন্টিমিটার। আমাদের দেশে এটা প্র্যাকটিস করা হয় যে লেস দেন 14 সেন্টিমিটার ইন মিড ক্লাভিকুলার লাইন। এই কথাটা আপনার হচ্ছে রিপোর্টে ডেসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে যে আপনি কোথায় নিয়েছেন, কোন পদ্ধতিতে নিয়েছেন, কারণ বিভিন্নভাবে লিভারে মেজারমেন্ট নেওয়া যায়। তো মিড ক্লাভিকুলার লাইনে আপনি পাচ্ছেন লেস দেন 14 সেন্টিমিটার, যদি পান তাহলে হচ্ছে নর্মাল সাইজ, এর বেশি যদি হয় তাহলে বলবেন এনলার্জ বা হেপাটোমেগালি। এখানে দেখেন এই হচ্ছে ট্রান্সডিউসারের লাইনিং, এগুলো হচ্ছে স্কিন, সাবকিউটেনিয়াস লেয়ার, এসব। এই লাস্টে যে হাইপারিকুইক লাইনিংটা দেখতে পাচ্ছি এটা লিভারের ইনফেরিয়র বর্ডার। দেন আমরা লিভারের প্যারেনকাইমা পাচ্ছি, আইসোইকুইক স্মুথ হোমোজেনাস একটা প্যারেনকাইমা। তারপরে এই যে লাস্টে যে হাইপারিকুইক লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার লিভারের। আর এই যে থিক যে হাইপারিকুইক লাইন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, যেটা সুপিরিয়র বর্ডারের সাথে প্রায় লেগে আছে, এটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে আমরা চিনে গেলাম যে এটা হচ্ছে আইসোইকুইক আর ডায়াফ্রাম হচ্ছে হাইপারিকুইক। এখন আমরা আরো কিছু ছবি দেখি। এই যে একটা কালো একটা থলের মতো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার আলাদা ক্লাসে খুব ডিটেলসে আপনাদেরকে পড়াবো। আর এটা হচ্ছে ভেসেলস। ভেসেল হচ্ছে ট্রান্সভার্স ভিউতে এরকম গোলগাল দেখা যায়, আর যদি লঙ্গিটিউডিনাল ভিউ করেন তখন এরকম ভেসেল লম্বা লম্বা শাখা প্রশাখা হলে আপনি দেখতে পারবেন। ভেসেলের ভিতরগুলো ব্লাডের উপস্থিতির কারণে এরকম কালো কালো অ্যান ইকুইক বা ইকোফ্রি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই হলো ডায়াফ্রাম, এগুলো ডায়াফ্রাম, এই লিভার টিস্যু। আর আমি বলেছিলাম যে ইন্টেরিয়র এক্সিলারি লাইনে এসে ট্রান্সডিউসারটাকে যদি লঙ্গিটিউডিনালি ধরি তাহলে আমরা রাইট লোব অফ দ্য লিভার এবং রাইট কিডনির পাশাপাশি একটা এরকম ভিউ পেয়ে যাব। এই ভিউতে আমরা কি করি, লিভার এবং কিডনির ইকোজেনিসিটি কম্পেয়ার করি। এখানে খেয়াল করেন যে এই যে ইকোজেনিসিটি আমরা কম্পেয়ার করছি, কম বেশি বলছি, এটা কিন্তু খুব বেশি কম বেশি না, হালকা এক স্কেল 2 স্কেল এরকম। একজনকে আপনি 5 দিলে আরেকজনকে 4 দিবেন, এমন না যে একজনকে 5 দিলে আরেকজনকে 50 দিচ্ছেন, এরকম। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন যে লিভারের ইকোজেনিসিটি থেকে কিডনি কর্টেক্সের ইকোজেনিসিটি সামান্য একটু কম। হ্যাঁ, তাহলে এটা আইসোইকুইক হলে এটা হলো হাইপোইকুইক। তাহলে আমরা চিনে গেলাম যে এটা আইসোইকুইক, এটা হাইপোইকুইক, ডায়াফ্রাম হাইপারিকুইক, আর এই যে গল ব্লাডারের ভিতরে বাইল আছে, ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যানিকুইক। তাহলে মোটামুটি আমরা ইকোজেনিসিটি অনুযায়ী স্ট্রাকচার গুলো চিনতে পারলাম। তো এটা দেখেন আইসোইকুইক লিভার, এই ডায়াফ্রামের কিছু অংশ দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে ভেসেলস, হেপাটিক ভেইনস। এটা গল ব্লাডার, গল ব্লাডার আমরা আলাদা ক্লাস নিব, হেপাটিক ভেইনস, তারপরে হচ্ছে লিভার, ডায়াফ্রাম। এখন দেখেন ওই যে বলেছিলাম ইন্টেরিয়র এক্সিলারি লাইনে আসলে আমরা কি করব, রাইট লোব অফ দ্য লিভার এবং রাইট কিডনির পাশাপাশি ভিউ পেয়ে যাব। এখন আপনি বলতে পারেন যে একটু আগে আপনি দেখালেন যে রাইট কিডনি এই পাশে, ঠিক আছে, এখন আপনি আবার দেখাচ্ছেন যে রাইট কিডনি এই পাশে, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, যখন আমরা ট্রান্সডিউসারটাকে ধরি তখন ট্রান্সডিউসারের পাশে একটা ইন্ডিকেটর থাকে, হ্যাঁ, ছোট্ট একটা কালো একটা বিন্দুর মতো থাকে, একটা ইন্ডিকেটর থাকে, অনেক সময় কালারফুল থাকে, অনেক সময় ট্রান্সডিউসার যে কালারে সেই কালারে থাকে। তো নিয়ম হচ্ছে যখন আপনি ট্রান্সভার্সলি ট্রান্সডিউসারটা ধরবেন ইন্ডিকেটরটা থাকবে আপনার নিজের দিকে, ঠিক আছে, আর যখন আপনি লঙ্গিটিউডিনালি ট্রান্সডিউসারটাকে ধরবেন ইন্ডিকেটরটা থাকবে উপরের দিকে।
এখন লংগিটিউডিনালি যদি আপনি ট্রান্সডিউসারটা ধরেন, আপনি চাইলে ইন্ডিকেটর নিচের দিকে রেখেও প্র্যাকটিস করতে পারেন, কোনোটাতেই ভুল নেই। কিন্তু ইন্টারন্যাশনালি বেশি প্র্যাকটিস করা হয় ট্রান্সডিউসারের ইন্ডিকেটরটা উপরে লংগিটিউডিনালি ধরে, ইন্ডিকেটরটা উপরের দিকে ধরে ইন্টারন্যাশনালি বেশি প্র্যাকটিস করা হয়। তো নিচের দিকে রাখলেও ভুল নেই, অনেকে নিচের দিকে রেখেও প্র্যাকটিস করেন। তো উপরের দিকে যদি আপনি ইন্ডিকেটরটা রাখেন তাহলে ছবিটা আপনি এরকম পাবেন, কিডনি এই পাশে পাবেন, রাইট কিডনি, আর রাইট লোব অফ দ্য লিভার আপনি এরকম দেখতে পাবেন। আর যদি আপনি ইন্ডিকেটরটা নিচের দিকে রাখেন তখন সেই ক্ষেত্রে রাইট কিডনিটা আপনি এইভাবে দেখতে পাবেন, আর এই পাশে দেখতে পাবেন। এই এমনি কোনো ভুল নেই, জাস্ট ইন্ডিকেটর উপরে নিচে করার জন্য ছবিটা একটু ঘুরে গেল, এই এতটুকুই। আর রাইট লোব অফ দ্য লিভার এবং রাইট কিডনির মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে, যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় হেপাটোরেনাল অ্যাঙ্গেল বা মরিসনস পাউচ। এই হেপাটোরেনাল অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সামান্যতম অ্যাসাইটিসও যদি থাকে, হ্যাঁ, এটা একটা ডিপেন্ডেন্ট পার্ট, এখানে এসে সামান্যতম অ্যাসাইটিক ফ্লুইডও যদি ইয়েতে পেশেন্টের বডিতে থাকে, অ্যাবডোমেনে থাকে, আপনি সেটা এখানে দেখতে পাবেন। কাজে মাইল্ড অ্যাসাইটিসও আপনি এই অ্যাঙ্গেলটা দেখে ডায়াগনোসিস করতে পারবেন, এই জন্য এই অ্যাঙ্গেলটা এত গুরুত্বপূর্ণ। এবার একটা কথায় চলে আসি, সেটা হচ্ছে যে লিভারে তো হেপাটিক ভেইন আছে, পোর্টাল ভেইন আছে, আমরা ভেসেলস চিনলাম, কিন্তু কোনটা হেপাটিক ভেইন আর কোনটা, এত ইন্টারনেট ডিস্টার্ব করছে, যে কোনটা হেপাটিক ভেইন আর কোনটা পোর্টাল ভেইন আপনি আলাদাভাবে কিভাবে চিনবেন, ঠিক আছে? তাহলে চলে আসি, দেখেন যে এই যে দেখা যাচ্ছে যে এই তিনটা আমরা ইয়েতে টিউবুলার স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই তিনটা হচ্ছে হেপাটিক ভেইন। হ্যাঁ, এটা লেফট হেপাটিক ভেইন, এটা মিডল হেপাটিক ভেইন, এটা হচ্ছে রাইট হেপাটিক ভেইন। এখন খেয়াল করেন যে এই যে হেপাটিক ভেইনের যে ওয়াল, হ্যাঁ, এই ভেতরে তো ব্লাড আছে, কিন্তু এই যে চারপাশে চিকন হালকা ওয়াল আছে, ওয়ালগুলো কিন্তু রিফ্লেক্টিভ না, চকচক করছে না, ঠিক আছে, ইল ডিফাইন্ড, হ্যাঁ, চকচক করছে না। হেপাটিক ভেইনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে। আর পোর্টাল ভেইনের ক্ষেত্রে যেটা হবে, পোর্টাল ভেইনের এটা হচ্ছে মেইন পোর্টাল ভেইন এবং এর ব্রাঞ্চেস গুলো, এই ছোট ছোট গুলা হচ্ছে পোর্টাল ভেইনের ব্রাঞ্চ। হ্যাঁ, যত চকচকে সাদা ওয়াল ওলা আপনি ভেসেল পাবেন সবগুলো হচ্ছে পোর্টাল ভেইনের হচ্ছে ওয়াল। এখন দেখা যাচ্ছে যে এই যে পোর্টাল ভেইনটা খেয়াল করেন, পোর্টাল ভেইনের ওয়াল কিন্তু চকচক করছে, সাদা একদম চকচক করছে। আবার ছবিটা দেখেন হেপাটিক ভেইনের ওয়াল কিন্তু চকচক করছে না, কিন্তু পোর্টাল ভেইনের ওয়াল চকচক করছে। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটা হেপাটিক ভেইন আর কোনটা হচ্ছে পোর্টাল ভেইন। এখন আমি বলেছিলাম যে হেপাটিক ভেইন দিয়েও আমরা চাইলে লিভারের রাইট লোব এবং লেফট লোব আলাদা করতে পারি। মিডিল হেপাটিক ভেইনটাকে যদি আপনি ট্রেস করে যান, মিডিল হেপাটিক ভেইনের লেফটে লিভারের যে পোর্শনটা আপনি পাবেন সেটা হচ্ছে লেফট লোব অফ দ্য লিভার, মিডিল হেপাটিক ভেইনের রাইটে আপনি যে পোর্শনটা পাবেন সেটা হচ্ছে রাইট লোব অফ দ্য লিভার। এখন হয়তো লেফট রাইটে আপনাদের একটু গন্ডগোল মনে হচ্ছে, সেটা বোঝার সুবিধার জন্য সবচেয়ে বেটার হচ্ছে পেশেন্টের যে দিকে লেফট সাইড আপনি আপনার ইমেজে বা অর্গানের সেই দিকে লেফট সাইড ধরে নেবেন, এবং পেশেন্টের যে দিকে রাইট সাইড আপনি অর্গান বা ইমেজের সেই দিকে রাইট সাইড ধরে নেবেন। এই লেফট রাইট একটু আমাদের সাথে হ্যাবিচুয়েটেড হতে আমাদের একটু সময় লাগবে, তা দেখতে দেখতে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা লেফট লোব এবং রাইট লোবকেও চাইলে মিডিল হেপাটিক ভেইন দিয়ে আলাদা করতে পারি এবং এটাই সহজ বেশি। আচ্ছা, এখন দেখেন যে পোর্টাল ভেইনের উপরে চিকন কালো চুলের মতো একটা হেয়ার লাইন, একটা কালো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, ঠিক আছে। বিলিয়ারি চ্যানেলস গুলো কিন্তু হচ্ছে টিউবুলার, হ্যাঁ, কিন্তু নরমালি আমরা বিলিয়ারি চ্যানেলস সোনোগ্রাফিতে খুব স্পষ্ট দেখতে পাই না। যদি কোনো কারণে বিলিয়ারি চ্যানেলস ডাইলেটেড হয় তখন আমরা দেখতে পাই, সেটা নিয়ে আমি একটু পরে আসছি। এই হচ্ছে পোর্টাল ভেইন, এর দেখেন এর ওয়াল কিন্তু চকচক করছে, সাদা একদম চকচক করছে। এখন আমরা আসছি যে লিভারে কি কি অ্যানোমালি হতে পারে। ডেভেলপমেন্টাল অ্যানোমালি হতে পারে, অ্যাজেনেসিস, অ্যানোমালিস অফ পজিশন, এক্সেসরি ফিশার, ভাস্কুলার অ্যানোমালিস। অ্যানোমালিস অফ পজিশনে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আপনি খুব রেয়ারলি দেখা যায় যে পেশেন্টের সাইটাস ইনভার্সাস আছে, তো দেখা যায় আপনি লিভারের বেশিরভাগ অংশ রাইট সাইডে পাওয়ার কথা না, আপনি লেফট সাইডে পাচ্ছেন। আপনি একটু উপরে গিয়ে যদি স্ক্যান করেন দেখবেন যে পেশেন্টের হার্ট লেফট সাইডে না থাকে, রাইট সাইডে পাচ্ছেন। হ্যাঁ, সাইটাস ইনভার্সাসের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, এটা খুব রেয়ার। আচ্ছা, এক্সেসরি ফিশার হতে পারে। আর কনজেনিটাল অ্যাবনরমালিটিস এর মধ্যে আছে সিম্পল লিভার সিস্ট,
কোলেডোকাল সিস্ট, অ্যাডাল্ট পলিসিস্টিক ডিজিজ, সবগুলো নিয়ে আমরা একটু একটু করে ডিসকাস করব, পরে একটা একটা করে ধরে ধরে ডিসকাস করব। তো এক্সেসরি ফিশারগুলো এরকম সাদা হাইপারকিউট লাইনের মতো দেখা যায়, এগুলো খুবই খুবই রেয়ার, জুম করলে এরকম দেখতে পাবেন। আর লিভারের সমস্ত প্যাথোলজিগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। এক হচ্ছে ফোকাল, একটা নির্দিষ্ট জায়গায়, আর একটা হচ্ছে ডিফিউজ, পুরো লিভার জুড়ে। একটা নির্দিষ্ট জায়গায় কিছু কিছু প্যাথোলজি আছে, একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সেগুলোকে আমরা এক ভাগে ভাগ করব। আর পুরো কিছু প্যাথোলজি আছে পুরো লিভার জুড়ে হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা আরেকটা গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে ফোকাল আর একটা হচ্ছে ডিফিউজ। ডিফিউজের মধ্যে আছে হেপাটাইটিস, অ্যাকিউট হতে পারে বা ক্রনিক হতে পারে, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, কনজেনিটাল পলিসিস্টিক লিভার ডিজিজ। আর ফোকাল ডিজিজের মধ্যে আছে সিস্ট, তারপরে অ্যাবসেস, হ্যাঁ, হাইডাটিস সিস্ট, তারপরে টিউমার, সেকেন্ডারি মেটাস্ট্যাসিস, হেমানজিওমা, এটা এক ধরনের বেনাইন টিউমার, তারপরে হেপাটিক ক্যান্ডিডিয়াসিস, ফোকাল হেপাটিক ক্যালসিফিকেশন, এগুলো হচ্ছে কমন ফোকাল প্যাথোলজি। তো আমরা একটা একটা করে এখন শুরু করব। প্রথমে আমরা আসি যে হেপাটাইটিস। তো হেপাটাইটিস কি? আইটিস, বোঝা যাচ্ছে যে এক ধরনের ইনফ্লামেশন। আর ইনফ্লামেশনের ক্ষেত্রে একটা সূত্র আপনি ইনভ্যারিয়েবলি সবগুলো অর্গানেই আপনি এটা চাইলে আপনি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কি? প্রথমে চিন্তা করেন যে অ্যাকিউট ইনফ্লামেশনে কি হয়। অ্যাকিউট কোনো একটা অর্গানে আপনার অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে, সেখানে কি হবে? অবভিয়াসলি সেখানে ব্লাড সাপ্লাই বাড়বে, ইডিমা হবে, তাই না? ব্লাড সাপ্লাই বাড়বে, ইডিমা হওয়ার কারণে কি হয়? অর্গানটা সোলেন হয়ে যায়। হ্যাঁ, এখানে একটা অর্গানের ভিতরে আপনি পানি জমা হচ্ছে, তাহলে কি হবে? সেটা সোলেন হয়ে যাবে। সোলেন হলে কি হবে? অর্গানটার সাইজ বড় হবে। এবং ব্লাড, ইডিমা, এগুলো তো ফ্লুইড, ফ্লুইডের ইকোজেনিসিটি কম, তো ফ্লুইডের উপস্থিতির কারণে কি হবে? অর্গানটার ইকোজেনিসিটিও কমে যাবে। তাহলে কি কি দেখা যাচ্ছে যে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে যে অর্গানের সাইজ বড় হচ্ছে এবং সেই অর্গানের ইকোজেনিসিটি কমে যাচ্ছে। এবার ক্রনিকের কথা চিন্তা করি। ক্রনিকে কি হয়? ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস, যত ফাইব্রাস টিস্যু হবে ততই হচ্ছে ইকোজেনিসিটি বাড়তে থাকবে, ডেনসিটি বাড়লেই ইকোজেনিসিটি বাড়বে। তাহলে কি হবে? অর্গানটার ফাইব্রোসিস হয়ে অর্গানটার ইকোজেনিসিটি বেড়ে যাবে এবং ফাইব্রোসিসের কারণে কি হবে? অর্গানটা শ্রিঙ্ক করবে, শ্রিঙ্ক করে সাইজে ছোট হয়ে যাবে। তাহলে আপনি ক্রনিক ইনফ্লামেশনে কি পাচ্ছেন? অর্গানটার সাইজ ছোট হয়ে আসছে এবং ইকোজেনিসিটি বেড়ে যাচ্ছে। এই সূত্র আপনি সবগুলো অর্গানেই অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা সেই অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে আমার কাছে আপনার কাছে আসলো পেশেন্ট। আপনি পেশেন্টের সাইন সিমটম প্রথমে খেয়াল করবেন যে কি আছে, কথা বলবেন পেশেন্টের সাথে। তো সে কি বললো? যে তার রাইট সাইডেড আপার অ্যাবডোমিনাল পেইন আছে, টেন্ডারনেস আছে, নশিয়া, ভমিটিং, ফিভার, এগুলো আছে। পেশেন্টের দিকে তাকিয়ে আপনি খেয়াল করলেন, চোখ দেখলেন, স্কিন দেখলেন, দেখলেন যে পেশেন্টের জন্ডিস আছে। ঠিক আছে, তো এবার আপনি আলট্রাসোনোগ্রাফি শুরু করলেন। এখন আপনি কি পাবেন? সেটা হচ্ছে প্রথমে আপনি দেখবেন যে যেহেতু অ্যাকিউট ইনফ্লামেশন হয়েছে, অর্গানটার সাইজ বড় হয়ে গেছে। মেজার নিলেন, মাপ নিলেন আপনি মিড ক্লাভিকুলার লাইনে, দেখলেন যে লেস দেন 14 সেন্টিমিটার না হয়ে এর বেশি পাচ্ছেন আপনি, তাহলে হলো সাইজ এনলার্জ হয়ে গেল। এবার ইকোজেনিসিটির দিকে খেয়াল করেন, দেখবেন যে আইসোইকুইক না, একটু কম মনে হচ্ছে। কিডনির সাথে তুলনা করলে যে মনে হচ্ছে যে কিডনির কাছাকাছি বা আরো কম, হ্যাঁ, এরকম ইকোজেনিসিটি। সবসময় আমরা ইকোজেনিসিটি লিভারেরটা কি করব? রাইট কিডনির সাথে কম্পেয়ার করব। তো দেখা গেল ইকোজেনিসিটি কমে গিয়েছে। এবার আপনি পোর্টাল ভেইনের দিকে তাকান। ঘটনা হয় কি, যে যেহেতু ইকোজেনিসিটি কমে যায়, তো পোর্টাল ভেইনের ওয়ালগুলোতে এমনিতেই চকচক করে, তো ইকোজেনিসিটি কমে গেলে কি হবে? কালো হয়ে যাবে। কালোর মধ্যে সাদা তো আরো বেশি চকচক করবে। এই জন্য দেখা যায় যে পোর্টাল ভেইনের ওয়ালগুলো অনেক বেশি চকচক করে। হঠাৎ করে দেখলে মনে হয় যে পুরো লিভার জুড়ে শুধু পোর্টাল ভেইন, অনেক মনে হচ্ছে যে পোর্টাল ভেইনের সংখ্যা বেশি, এইরকম আপনার কাছে মনে হবে। এটাকে বলা হয় স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স, তারাময় আকাশ, এরকম কিছু। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে গল ব্লাডারের ওয়ালটা জেনারেলাইজ থিকেন্ড এবং ইডিমেটাস হয়ে যায়। তো এটা গল ব্লাডার ক্লাসে আমরা আরো ডিটেলসে পড়বো। তাহলে আমরা কি কি পাচ্ছি? এই ছবিতে আসি, দেখলাম যে লিভারটা কেমন কালো কালো। লিভারের ইকোজেনিসিটি কিডনির চেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কিডনির চেয়েও কম মনে হচ্ছে। তারপরে এই যে সাদা 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 পোর্টাল ভেইনের ওয়াল দেখা যাচ্ছে অনেক বেশি চকচক করছে। হ্যাঁ, আপনি মেজারমেন্ট নেন, দেখবেন যে সাইজে বড়।
তারপরে আপনি গল ব্লাডার খেয়াল করেন, গল ব্লাডারের ওয়াল দেখবেন যে থিকেন্ড এবং ইডিমেটাস। তাহলে আপনি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স দেখলেন, সনোলজিক্যাল ফিচার্স দেখলেন, তারপর কোরিলেট করলেন। কোরিলেট করে আপনি কি কমেন্ট লিখবেন? সাজেস্টিভ অফ অ্যাকিউট হেপাটাইটিস। এখন আপনার মনে আবার প্রশ্ন যাচ্ছে যে উনি আবার সাজেস্টিভ অফ কথা লাগালো কেন? সাজেস্টিভ অফ প্রত্যেকটা ইনফ্লামেশন, আপনি আলট্রাসোনোগ্রাফিতে যে ইনফ্লামেশনই আপনি কমেন্ট করেন না কেন, ডায়াগনোসিস করেন না কেন, সবসময় সাজেস্টিভ অফ কথাটা লিখে দিবেন। কারণ হচ্ছে ইনফ্লামেশনের ক্ষেত্রে আমাদের ল্যাব এবং ক্লিনিক্যাল কোরিলেশন লাগবে। পেশেন্টটাকে ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে, কিছু ল্যাবরেটরি ডায়াগনোসিসও আমাদের লাগবে। হ্যাঁ, এই জন্য আপনি ল্যাব এন্ড ক্লিনিক্যাল কোরিলেশন ইজ সাজেস্টেড এই কথাটা লিখে দিতে পারেন ফার্দার ইভ্যালুয়েশনের জন্য। কিন্তু আপনি সাজেস্টিভ অফ অ্যাকিউট হেপাটাইটিস এমন ভাবে আপনি হচ্ছে ইয়ে করবেন, রিপোর্ট করবেন। এবার আসি ক্রনিক হেপাটাইটিস। ক্রনিকে আমরা কি বলেছিলাম যে সাইজটা ছোট হবে, একদিনই তো ছোট হয়ে যাবে না, আস্তে 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 সাইজটা ছোট হতে থাকবে এবং ইকোজেনিসিটি কি হবে? ইকোজেনিসিটি বাড়বে। হ্যাঁ, ক্রনিক হেপাটাইটিসে ইকোজেনিসিটি বাড়লো, সাইজটা ছোট হলো। এবার আপনি ইয়ের দিকে তাকান, লিভারের স্মুথনেসের দিকে তাকান, ভালো করে লিভারের সারফেসটা খেয়াল করেন, দেখবেন যে কেমন দানা দানা মনে হচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় কোর্স ইকোটেকচার। এছাড়া আপনি আর কি পেতে পারেন? সেটা হচ্ছে পোর্টাল ভেইনের যে অ্যাকিউট হেপাটাইটিসে আমি যে বলেছিলাম যে পোর্টাল ভেইনের ওয়াল চকচক অনেক বেশি চকচকে মনে হয়, এটা স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। এটা আরেকটা টার্ম আছে যে পেরিপোর্টাল কাফিং বলে এটাকে, পেরিপোর্টাল কাফিং বা হচ্ছে ব্রাইট পেরিপোর্টাল ইকোস, অনেকে এই ধরনের টার্মও ইউজ করে। আচ্ছা, যেটা বলছিলাম যে ক্রনিকে সাইজ ছোট হলো, আস্তে আস্তে ছোট হবে। প্রথম দিকে আপনি ছোট না পেলেও পরের দিকে আপনি গিয়ে ছোট পাবেন, ইকোজেনিসিটি বাড়বে, তারপর হচ্ছে দানা দানা দেখা যাবে লিভারটাকে, যেটাকে বলেছিলাম কোর্স। এবং পাশাপাশি আপনি কি পাবেন? যে বিলিয়ারি চ্যানেলস ডাইলেটেড, তাহলে এবং লিভারের বর্ডার ইররেগুলার। এবার আসি ছবিতে, এই যে দেখেন এই ছবিটা খেয়াল করেন যে বলেছি যে ইকোজেনিসিটি সাইজে ছোট হবে, প্রথম দিকে নরমাল পেলেও পরে দেখবেন যে আপনি সাইজে ছোট পাচ্ছেন। এবং ইকোজেনিসিটি দেখেন যে বেশ সাদা সাদা মনে হচ্ছে, আইসোইকুইক মনে হচ্ছে না। এবার ভালোভাবে আপনি ইয়ের দিকে তাকান, এই দানা দানা বোঝার জন্য জুম করে নিলে আরো ভালো বোঝা যায়। দেখা যায় যে পুরো লিভারটা চিনির দানার মতো দানা 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 এরকম মনে হচ্ছে, এটাকে বলা হয় কোর্স। তারপরে হচ্ছে ডাইলেটেড বিলিয়ারি চ্যানেলস। এখন এগুলো হচ্ছে ডাইলেটেড বিলিয়ারি চ্যানেলস। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম এগুলো তো ভেসেলস, আপনি ডাইলেটেড বিলিয়ারি চ্যানেলস কেন বলছেন? তাহলে আসেন যে ভেসেল থেকে একে আলাদা করি। ভেসেল গুলো স্ট্রেইট হবে, হ্যাঁ স্ট্রেইট হবে এবং এর শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু ভেসেল গুলো সাধারণত স্ট্রেইট হয়। কিন্তু আপনি বিলিয়ারি চ্যানেলস দেখবেন টর্সুয়াস, আঁকা বাঁকা। হ্যাঁ, আপনি বিলিয়ারি চ্যানেলস এরকম আঁকা বাঁকা দেখতে পাবেন। হঠাৎ করে আমার কাছে দেখলে মনে হয় যে একটা কাঁকড়ার মতো। এই কাঁকড়ার মতো সাইনটা খুব ভালো করে খেয়াল করে রাখেন, মনের মধ্যে গেঁথে রাখেন। যখনই আপনি লিভারে আপনার কাছে একটা কাঁকড়ার মতো সাইন মনে হবে, তখনই সবার আগে আপনি মাথায় চিন্তা আনবেন যে বিলিয়ারি চ্যানেলস ডাইলেটেড কিনা। এখন আপনার মেশিনে যদি ডপলারের অপশন থাকে তাহলে আরো সুবিধা, আপনি ডপলারের বাটনে চাপ দেন, একটা বক্স আসবে। যদি ভেসেল হয় তাহলে কি হবে? লাল নীল কালার নিবে, কিন্তু যদি বিলিয়ারি চ্যানেলস হয় তাহলে কোনো কালার নিবে না। ঠিক আছে, এটা থেকেও আপনি ভেসেল এবং বিলিয়ারি চ্যানেলকে, ডাইলেটেড বিলিয়ারি চ্যানেলকে আপনি আলাদা করতে পারবেন। তাহলে ক্রনিক হেপাটাইটিসে আমরা কি কি পেলাম? যে সাইজ প্রথম দিকে নরমাল থাকবে, পরে সাইজ আস্তে আস্তে ছোট হবে, ইকোজেনিসিটি বাড়বে, ইকো টেক্সচারটা কোর্স হবে, দানাদার হবে, হচ্ছে বর্ডার ইরেগুলার হবে। বর্ডার সবসময় আমরা ইনফেরিয়র বর্ডারটা খেয়াল করব। হ্যাঁ, দেখেন ইনফেরিয়র বর্ডার কিন্তু ইরেগুলার। সুপিরিয়র বর্ডারের সাথে ডায়াফ্রাম থাকে, অনেক ভালো বোঝা যায় না। ইনফেরিয়র বর্ডারটা ভালো বোঝা যায়। দেখেন ইনফেরিয়র বর্ডারটা ইরেগুলার। হ্যাঁ, যেহেতু উল্টা ছবি দেখছি, উপরের দিকে আমরা ইনফেরিয়র বর্ডারটা খুঁজবো। আচ্ছা, তাহলে আর কি হতে পারে? ডাইলেটেড বিলিয়ারি চ্যানেলস থাকতে পারে। তো আপনি কি লিখলেন? সাজেস্টিভ অফ ক্রনিক হেপাটাইটিস। এবার চলে আসি সিরোসিস। সিরোসিসও হচ্ছে ক্রনিক, এক ধরনের ক্রনিক হেপাটাইটিসেরই একদম লাস্ট স্টেজে গিয়ে কি হলো যে সিরোসিস ডেভেলপ করে গেল, লিভারে কিছু সিরোটিক চেঞ্জ চলে আসলো। এবং কি হলো? এই সিরোসিসটা হচ্ছে একটা ইরিভার্সিবল প্রসেস। লিভারে যদি সিরোটিক চেঞ্জ চলে আসে, তারপরে দেখা যায় যে এটা আর পূর্বের অবস্থায় ফেরত যায় না। হ্যাঁ, এটা কিভাবে হয়? ফাইব্রোসিস হয়ে 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 নর্মাল লিভার আর্কিটেকচারই ডিস্টর্টেড হয়ে যায় এবং অ্যাবনর্মাল নোডিউল তৈরি হয়। ঠিক আছে,
তো এই ক্ষেত্রে আপনি কি পাবেন, ওই ক্রনিক হেপাটাইটিসের ফিচারগুলো পাবেন। লিভার সাইজে ছোট হবে, ইকোজেনিসিটি বাড়বে, ইকোটেক্সচার কোর্স হবে, ডাইলেটেড বিলিয়ারি চ্যানেলস পাবেন, বর্ডার ইরেগুলার পাবেন। এর সাথে আপনি আরো কিছু ফিচার পাবেন সিরোসিসে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ম্যাক্রো আর মাইক্রো নোডিউলস। হ্যাঁ, নোডিউলার কিছু অ্যাপিয়ারেন্স হবে যেগুলা হচ্ছে জুম করলে আপনি দেখতে পাবেন। এছাড়া তিনটা জিনিস আপনার এর সাথে অ্যাড হবে। সেটা কি? যে ভেরিয়াস ডিগ্রি অফ অ্যাসাইটিস। হ্যাঁ, পাশাপাশি লিভারের পাশাপাশি কি পাবেন? অ্যাসাইটিস পাবেন, গল ব্লাডার ওয়াল থিকেন্ড পাবেন, আর হচ্ছে স্প্লিনোমেগালি। স্প্লিনের সাইজ দেখলে মাপলে দেখবেন যে স্প্লিনের সাইজ বড় হয়ে গিয়েছে। যখন আপনি তো শুধু লিভার ক্লাস করেই প্র্যাকটিসে বসবেন না, আপনি সবগুলো অর্গানের ক্লাস করে তারপর আপনি প্র্যাকটিস শুরু করবেন, পরীক্ষা দিবেন, পাস করবেন, তারপর প্র্যাকটিস শুরু করবেন। তো সবগুলো অর্গান যখন আপনি পড়ে ফেলবেন, জেনে ফেলবেন, তখন একটার সাথে আরেকটা আপনি কোরিলেট করতে পারবেন। এরকম অনেক ডিজিজে আছে যে শুধু অর্গান বেস না, তার আশেপাশেও আপনাকে কোরিলেট করতে হবে। যেমন হচ্ছে সিরোসিস। সিরোসিসের ক্ষেত্রে কি আমরা পেলাম? যে ক্রনিক হেপাটাইটিসের সবগুলো ফিচার পেলাম, তার সাথে আবার কি পেলাম? অ্যাসাইটিস পেলাম, গল ব্লাডারের ওয়াল থিকেন্ড পেলাম, এবং হচ্ছে স্প্লিনোমেগালি পেলাম। হচ্ছে এই হচ্ছে আমাদের সিরোসিসে, একদম এন্ড স্টেজ সিরোসিসে গিয়ে আমরা এগুলা পেলাম। এখন আমরা একটু ছবি দেখি। এই যে দেখেন, এটা লিভার। এতক্ষণ লিভার দেখলাম যে কি সুন্দর হচ্ছে, এই বেশ বড় সড়ো একটা অর্গান। এখন দেখেন যে লিভারটা শ্রিঙ্ক করে গিয়েছে, সাইজে একদম ছোট। আপনি মিড ক্লাভিকুলার থেকে মাপ নেন, দেখবেন যে একদম ছোট পাচ্ছেন, লিভার সাইজে শ্রিঙ্ক করেছে। এখন তারপরে আপনি ইকোজেনিসিটি দেখেন সাদা সাদা। হ্যাঁ, আইসোকিউকের চেয়ে ইকোজেনিসিটি বেশি মনে হচ্ছে। এবার ভালো করে তাকান, দেখেন দানা 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 দানা, ছোট ছোট চিনির দানার মতো মনে হচ্ছে। জুম করলে এটা আপনি আরো ভালো স্পষ্ট দেখতে পাবেন যে এটাকে বলা হয় কোর্স। এবং আপনি আউটলাইনটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আউটলাইন এরকম আঁকা বাঁকা ইরেগুলার পাচ্ছেন, ঠিক আছে। তারপরে আপনি গল ব্লাডারের দিকে খেয়াল করলে দেখবেন যে গল ব্লাডারের ওয়াল আপনি থিকেন্ড এবং ইডিমেটাস পাচ্ছেন। গল ব্লাডার ওয়াল ক্লাসে, গল ব্লাডার ক্লাসে এগুলো আমরা আরো বেশি বেশি ছবি দেখব। এছাড়া আপনি কি পাচ্ছেন? যে লিভারটা পানিতে ভাসছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্রি ফ্লুইড। তাহলে এটা কি হবে? অ্যাসাইটিস, ঠিক আছে। তো এই পাশাপাশি আপনি স্প্লিনের মাপ নেন, দেখবেন যে স্প্লিন সাইজে বড় পাচ্ছে। তো এগুলো কি হলো? সিরোসিস অফ লিভার আপনি পাচ্ছেন। এবার আমরা আসি ফ্যাটি লিভার। সিরোসিস ছিল একটা ইরিভার্সিবল প্রসেস, ফ্যাটি লিভারটা রিভার্সিবল প্রসেস। বিশেষ করে মাইল্ড এবং মডারেট স্টেজের ফ্যাটি লিভার যদি হয় তাহলে রিভার্সিবল হয়, সিভিয়ারটা বলা হয় যে রিভার্সিবল না। আচ্ছা, এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। এখানে কি হয়? লিভারের যে হেপাটোসাইট গুলো আছে, হেপাটোসাইটের মধ্যে এসে কি হয়? ট্রাইগ্লিসারাইড জমা হয়। হ্যাঁ, জমা হয়ে লিভারের ইকোজেনিসিটি বেড়ে যায়। এই ফ্যাটি লিভার কি কি কারণে হতে পারে? কমন কজ গুলো হচ্ছে ওবেসিটি, excessive alcohol intake, diabetes, hyperlipidemia, excessive corticosteroid therapy, pregnancy, glycogen storage disease, fatty food. এর ফ্যাটি লিভারের দুটো টাইপ আছে, ডিফিউজ এবং ফোকাল। সারা লিভার জুড়েও হতে পারে, একটা নির্দিষ্ট জায়গায়ও হতে পারে। তো ফোকাল ফ্যাটি ইনফিলট্রেশনটা আমাদের দেশে রেয়ার, দেখা যায় যে ডিফিউজই বেশি হয়। আচ্ছা, এই ডিফিউজ ফ্যাটি লিভারটাকে আমরা আবার তিনটা গ্রেডে ভাগ করতে পারি। সেটা কিরকম? মাইল্ড, মডারেট, সিভিয়ার, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। এই ছবিটাতে খেয়াল করেন যে রাইট কিডনির তুলনায় দেখা যাচ্ছে লিভারের ইকোজেনিসিটি সামান্য একটু বেশি থাকার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশ অনেকখানি 2 স্কেল, 1 স্কেল বেশি না হয় 2-3 স্কেল বেশি পাচ্ছেন আপনি। লিভারের ইকোজেনিসিটি বেড়ে গিয়েছে, কিন্তু ভেতরের যে লিভারের ভেতরে যে ইন্ট্রাহেপাটিক ভেসেলস এবং ডায়াফ্রাম, এগুলো হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে গ্রেড 1 বা মাইল্ড ফ্যাটি লিভার। তাহলে আমরা কি কি জিনিস খেয়াল করছি? ইকোজেনিসিটি খেয়াল করছি এবং হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ ইন্ট্রাহেপাটিক ভেসেলস এবং ডায়াফ্রাম, ঠিক আছে। এই দুটো ব্যাপার কনসিডার করে আমরা হচ্ছে গ্রেডিংটা করব। তো এই ছবিটাতে চলে আসি, এখানেও লিভারের ইকোজেনিসিটি বেশি, কিন্তু হেপাটিক ভেসেলস এবং ডায়াফ্রাম হালকা হালকা হেপাটিক ভেসেলস দেখা যায়। ডায়াফ্রামটা কি হচ্ছে? স্পষ্ট না, কেমন দেখেন। এই ছবিটা খেয়াল করেন যে হেপাটিক ভেসেলস আপনি হালকা হালকা দেখতে পাচ্ছেন, ইন্টারহেপাটিক ভেসেলস, এবং ডায়াফ্রাম কি হচ্ছে? ডায়াফ্রাম দেখা যাচ্ছে কিন্তু স্পষ্ট না, কেমন মনে হচ্ছে? ভাঙা 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 এরকম মনে হচ্ছে ডায়াফ্রামটা। এবং কিডনির সাথে তুলনা করলে দেখা যাচ্ছে ইকোজেনিসিটি একটু বেশি,
হ্যাঁ, আইসিকিউকের চেয়েও একটু বেশি। তাহলে আমরা ইকোজেনিসিটি দেখলাম, কিন্তু ইকোজেনিসিটি বেশি পেলাম, কিন্তু হেপাটিক ভেসেলস এবং ডায়াফ্রাম হচ্ছে খুব স্পষ্ট না, পুরলি ভিজুয়ালাইজড, হ্যাঁ, বা ইম্পেয়ার্ড ভিজুয়ালাইজেশন। তো এটাকে আমরা বললাম যে গ্রেড 2 বা মডারেট ফ্যাটি লিভার। এবার আসি গ্রেড 3 বা গ্রস অর সিভিয়ার, হ্যাঁ, গ্রস ফ্যাটি লিভার। সেক্ষেত্রে কি হয়, লিভারটা একদম সাদা, ইকোজেনিসিটি অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানে দেখেন ইকোজেনিসিটি অনেক বেশি, সাদা চকচক করছে, এবং এই যে নিচের পোর্শন আপনি দেখতেই পাচ্ছেন না, ডায়াফ্রামও দেখতে পাচ্ছেন না, ভিতরে ভেসেলসও দেখতে পাচ্ছেন না। ঘটনাটা কি, ফ্যাট জমে এরকম হয় যে সাউন্ড যে আপনি পাঠাচ্ছেন, সাউন্ড বাধাপ্রাপ্ত হয়ে ফেরত যাচ্ছে, পিছনে আর যাচ্ছেই না, এই জন্য আপনি পিছনের পোর্শন আর ভালো দেখতে পাচ্ছেন না। আপনার কাছে দেখে মনে হবে যে লিভারের উপরে সাদা একটা পর্দা বেছানো, হ্যাঁ, এবং কি হচ্ছে ভেসেলস, ইন্টারহেপাটিক ভেসেলস, এবং হচ্ছে কি হচ্ছে ডায়াফ্রাম আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ। তো এটা কি হলো গ্রস। তাহলে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এভাবে আমরা ফ্যাটি লিভারটাকে তিনটা গ্রেডে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এরকম তিনটা গ্রেডে ভাগ করতে পারি। এবার চলে আসি আমরা হেপাটিক অ্যাবসেস। হেপাটিক অ্যাবসেস বলার আগে হচ্ছে আমি একটু সিম্পল সিস্ট নিয়ে আপনাদেরকে আবার বলবো। ফিজিক্স ক্লাসে আপনাদেরকে সিম্পল সিস্ট নিয়ে বলা হয়েছে। সিম্পল সিস্ট কি, যে পানি ভর্তি একটা থলে, হ্যাঁ, নর্মালি যদি আমরা চিন্তা করি পানি ভর্তি একটা থলে, তার মানে কি এর ভিতরে ফ্লুইড আছে। সিম্পল সিস্ট গুলো কেমন হয়, রাউন্ডেড বা ওভাল হয়, ভেতরটা অ্যানিকুইক, ফ্লুইড থাকার কারণে ভেতরটা অ্যানিকুইক, একদম কুচকুচে কালো, ডার্ক ব্ল্যাক হয়। এর চারপাশে একটা হাইপার ইকুইক, সাদা চকচকে একটা মার্জিন থাকে, যেটা থিন, ওয়েল ডিফাইন্ড, স্পষ্ট, হ্যাঁ, একটা মার্জিন থাকে, এবং তার পেছনে কি থাকে, সাদা পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট, যেটা আপনারা ফিজিক্স ক্লাসে জেনেছেন। তো হেপাটিক অ্যাবসেসও কিন্তু এক ধরনের সিস্টিক লেশন, কিন্তু সিম্পল সিস্টের মতো না, এগুলো হচ্ছে কমপ্লেক্স সিস্টিক লেশন। সেটা কেমন, প্রথমে আসি যে হেপাটিক অ্যাবসেসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, পায়োজেনিক লিভার অ্যাবসেস এবং অ্যামিবিক লিভার অ্যাবসেস। প্রথমে আসি পায়োজেনিক লিভার অ্যাবসেসে। এই পেশেন্ট আপনার কাছে হাই ফিভার, চিল, রাইগর, রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন, নশিয়া, ভমিটিং, এইসব প্রবলেম নিয়ে আসবে। সবসময় মনে রাখবেন যে পেইন এবং ফিভার এ দুটো একসাথে যদি আপনি পান, তাহলে সবার আগে আপনার মাথায় চিন্তা আসবে অ্যাবসেস, ঠিক আছে। এখন এই ফিভারটা কেমন, হাই গ্রেড ফিভার, পায়োজেনিক 5, হ্যাঁ, এটা থেকে বোঝা যাচ্ছে যে হাই গ্রেড ফিভার হবে, ঠিক আছে। তো এবার আপনি দেখা শুরু করলেন। তো আমি বলেছিলাম কি, অ্যাবসেস গুলো সিস্টিক লেশনের মতো, সিস্টেম মতো দেখতে, কিন্তু সিম্পল সিস্টেম মতো না, কমপ্লেক্স। সেটা কেমন, প্রথমে আসি যে পায়োজেনিক লিভার অ্যাবসেস সংখ্যায় কেমন হয়। এগুলো সাধারণত মাল্টিপল হয়, বেশিরভাগই রাইট লোব অফ দ্য লিভারে দেখা যায়, এবং দেখা যায় যে লিভারের ভিতরের দিকে, সেন্টারের দিকে বেশি, ডিপলি অ্যান্ড সেন্ট্রালি প্লেসড, সেন্টারের দিকে বেশি থাকে, যে কোনো সাইজের হতে পারে, হ্যাঁ, ভ্যারিয়েবল ইন সাইজ, সাধারণত দেখা যায় যে ছোট ছোট বেশি হয়। তো এবং এই এর ভেতরটা কেমন, এর আউটলাইনটা দেখা যায় যে ইরেগুলার হয়, হ্যাঁ, আউটলাইন ইরেগুলার হতে পারে, এবং ভেতরটা অ্যানিকুইক না হয়ে হাইপোইকুইক হতে পারে, অথবা মিক্সড ইকোজেনিক হতে পারে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে বা ভিতরে ডেব্রির মতো সাদা সাদা ফুটি 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 ফুটি, যেহেতু ভিতরে পাস থাকে, ডেব্রি থাকে, হ্যাঁ, এসব কারণে আপনি সাদা 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 ইকো পাচ্ছেন ভিতরে। তো তাহলে দেখা গেল যে এটা একটা কমপ্লেক্স সিস্টেম মতো দেখা গেল। আমরা ছবি দেখবো, তাহলে ব্যাপারটা আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলে নেই যে অ্যামিবিক লিভার অ্যাবসেস কেমন হবে। অ্যামিবিক লিভার অ্যাবসেসের পেশেন্ট আপনার কাছে সেম কমপ্লেন নিয়ে আসবে, কিন্তু এর ফিভারটা হবে লো গ্রেড ফিভার, ফিভার পেইন থাকবে, কিন্তু অ্যামিবিকের ক্ষেত্রে ফিভারটা হবে লো গ্রেড ফিভার। অ্যামিবিক সাধারণত সংখ্যায় একটা হয়, পায়োজেনিক মাল্টিপল হয়। অ্যামিবিক লিভার অ্যাবসেস গুলো পেরিফেরির দিকে, ডায়াফ্রামের দিকে বেশি থাকে, আর পায়োজেনিক লিভার অ্যাবসেস গুলো সেন্ট্রালি এবং ডিপলি প্লেসড থাকে, ঠিক আছে। অ্যামিবিক গুলো সাধারণত দেখা যায় বড় বড়, পায়োজেনিক গুলো মাল্টিপল, ছোট ছোট ভেরিয়েবল সাইজে দেখা যায়। এবং কি হবে, এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে কমপ্লেক্স সিস্টিক লেশন, আউটলাইন ইরেগুলার হতে পারে, ভেতরটা একদম কুচকুচে কালো হবে না, এক এক জায়গায় এক এক রকম ইকোজেনিসিটি আপনি দেখতে পাবেন। এখন তাহলে আমরা একটু ছবি দেখি। এখানে দেখেন যে আমরা একটা লেশন দেখতে পাচ্ছি। নর্মালি লিভার কেমন হয়, যে স্মুথ হোমোজেনাস হয়, কিন্তু তা না দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা লেশন দেখতে পাচ্ছি। কেমন, সিস্টিক কমপ্লেক্স সিস্টেম মতো। কমপ্লেক্স কেন বললাম, দেখেন মিক্সড ইকোজেনিসিটি, কোথাও অ্যানিকুইক, কোথাও হাইপারিকুইক, মিক্সড ইকোজেনিসিটি। এবং আউটলাইনটা খেয়াল করেন, টেরাবেকা, ইরেগুলার, ঠিক আছে। এই ছবিটাও দেখেন যে, এবং
কোথায়? সংখ্যায় একটা পেরিফেরির দিকে, ডায়াফ্রামের কাছাকাছি, রাইট লোব অফ দ্য লিভারে। ঠিক আছে, এই ছবিটাও দেখেন, আউটলাইনটা কেমন ইরেগুলার, হ্যাঁ, ভেতরে মিক্সড ইকোজেনিসিটি আপনি দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, এবং পেশেন্ট লো গ্রেড ফিভার নিয়ে আপনার কাছে এসছে। এখন আপনি যদি ডপলার দেন তাহলে কি হবে? এখানে কোনো কালার নেবে না। যদি এটা কোনো টিউমার হতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যেত টিউমারের ক্ষেত্রে ফিডিং ভেসেল থাকে ভেতরে, আপনার এই ভেসেলগুলোর উপস্থিতির কারণে ভেতরে লাল নীল কালার নিত। এবং আরেকটা কি, যে অনেক সময় পেশেন্ট আপনার কাছে আসবে অ্যান্টিবায়োটিক খেয়ে, হ্যাঁ, কিছুদিন অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার কাছে আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে রিজলভিং অ্যাবসেস, আপনি এই পেশেন্ট আপনাকে একটা হিস্ট্রি দিবে, যে পেইন এবং ফিভারের হিস্ট্রি দিবে, অ্যান্টিবায়োটিক খাওয়ার হিস্ট্রি দিবে, হ্যাঁ, তারপর আপনার কাছে এসছে আপনি একটা লেশন পাচ্ছেন, কিন্তু যে দেখা গেল এটা সাইজে আস্তে আস্তে ছোট হয়ে এসছে, হ্যাঁ, এবং একটা সময় গিয়ে এটা একদম মিলিয়ে যাবে, শুধু একটা স্কার মার্ক আপনি দেখতে পাবেন। আস্তে আস্তে ফলো আপ দিলে আপনি রিজলভিং অ্যাবসেস এরকম, এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এরকম আপনি পাবেন। আরেকটা ছবি দেখি, এটা হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, এগুলো হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস, ছোট ছোট সেন্ট্রালি এবং ডিপলি পেস্ট, মাল্টিপল দেখা যাচ্ছে আমরা লেশন পাচ্ছি, মাল্টিপল লেশন পাচ্ছি, ইররেগুলার ইন আউটলাইন, হ্যাঁ, হাইপোইকুইক ভিতরে আবার একটু মিক্সড ইকোজেনিসিটিও আছে, এটারও ইররেগুলার আউটলাইন, ভিতরে মিক্সড ইকোজেনিসিটি, কিন্তু এটা পেরিফেরির কাছে সাইজে বড়, এগুলো ছোট ছোট সেন্ট্রালি এবং ডিপলি পেস্ট। এই পেশেন্ট আপনার কাছে লো গ্রেড ফিভার নিয়ে আসবে, এই পেশেন্ট আপনার কাছে হাই গ্রেড ফিভার নিয়ে আসবে। তাহলে এটা অ্যামিবিক লিভার অ্যাবসেস, এটা পায়োজেনিক লিভার অ্যাবসেস। ঠিক আছে, এখন আপনি লিভারে সিস্ট ছাড়া, হ্যাঁ, একদম সিম্পল সিস্ট ছাড়া বাকি যেই লেশন গুলো পাবেন সবগুলোকে একটা নির্দিষ্ট টার্মে আপনি লিখতে পারেন, এবং সেটা ইন্টারন্যাশনালি প্র্যাকটিস হয়, আপনি নির্দ্বিধায় লিখতে পারেন। এই টার্মটা হচ্ছে SOL, স্পেস অকুপাইং লেশন। সিস্ট ছাড়া আর যা কিছু আপনি লিভারে ফোকাল লেশন পাবেন আপনি SOL লিখতে পারেন, স্পেস অকুপাইং লেশন। হেপাটিক SOL লিখলেন, তারপরে আপনি একটা টান দিয়ে লিখলেন পসিবলি অ্যামিবিক লিভার অ্যাবসেস অথবা পসিবলি পায়োজেনিক লিভার অ্যাবসেস। ধরেন এমন হচ্ছে যে আপনি অ্যাবসেস সন্দেহ করছেন, পেইন ফিভার আছে, অ্যামিবিক না পায়োজেনিক বুঝতে পারছেন না, কোনো অসুবিধা নাই, পসিবলি অ্যাবসেস লিখে দিলেও চলবে, হেপাটিক SOL দিয়ে পসিবলি অ্যাবসেস এরকম লিখে দিলেও চলবে। আপনাকে এটার মেজারমেন্ট দিয়ে দিতে হবে, হ্যাঁ, সংখ্যা, মেজারমেন্ট, আউটলাইন কেমন, ডেসক্রিপশনে আপনি যে কয়টা পেয়েছেন, কোথায় পেয়েছেন, হ্যাঁ, তারপরে এর আউটলাইনটা কেমন, শেপটা কেমন, ভেতরের ইকোজেনিসিটি কেমন, এবং মেজারমেন্ট কত। মেজারমেন্ট আপনি সবসময় দৈর্ঘ্য প্রস্থ নেওয়ার চেষ্টা করবেন, একটা মেজারমেন্ট নেবেন তার পারপেন্ডিকুলারই আপনি আরেকটা মেজারমেন্ট নেবেন, এটা আপনি যে কোনো খান থেকে নিতে পারেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সিস্ট লিভারে কি কি ধরনের সিস্ট হয়? সিম্পল সিস্ট হয়, কমপ্লেক্স সিস্ট হয়। কমপ্লেক্সের মধ্যে কি কি হয়? হাইডাটিস সিস্ট, লিভার অ্যাবসেস, হেমোরেজিক সিস্ট, নেক্রোটিক টিউমার। এছাড়া হতে পারে পলিসিস্টিক লিভার ডিজিজ, কোলেডোকাল সিস্ট। এর মধ্যে লিভার অ্যাবসেস আমরা ডিসকাস করে ফেলেছি। আর সিম্পল সিস্ট সম্পর্কেও আমি আপনাদেরকে বলেছি যে সিম্পল সিস্ট গুলো দেখতে কেমন হবে, রাউন্ডেড বা ওভাল হবে, এর ভেতরটা একদম কুচকুচে কালো অ্যানিকুইক হবে, একদম ভেতরটা ক্রিস্টাল ক্লিয়ার, কোথাও অন্য ধরনের ইকোজেনিসিটি থাকবে না, পুরোটাই ডার্ক ব্ল্যাক হবে, এবং এর চারপাশে হাইপার ইকুইক ওয়েল ডিফাইন্ড থিন মার্জিন থাকবে, এবং পেছনে অ্যাকুস্টিক সাদা একদম অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্ট থাকবে। এই হচ্ছে সিম্পল সিস্ট। আর অ্যাবসেসের পেশেন্ট পেইন এবং ফিভার নিয়ে আসবে, অ্যাবসেস এর সিস্টটা কমপ্লেক্স হবে, এবং এর আউটলাইন কি হবে, ইরেগুলার হবে, ভেতরে মিক্সড ইকোজেনিসিটি আপনি পাবেন, এই যে সাদা সাদা ডট 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 দেখা যাচ্ছে, ভেতরে আপনি মিক্সড ইকোজেনিসিটি পাচ্ছেন। বাকি থাকলো হাইডাটিস সিস্ট। এখন হাইডাটিস সিস্ট নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। তার আগে জানি যে হাইডাটিস সিস্টের ফ্যাক্টরস কি রেসপন্সিবল। Visiting endemic areas within the last 10 years, prolonged contact with dogs, cats, wolves or foxes in rural regions, and insufficient personal hygiene. তো দেখা যাচ্ছে ইনসাফিসিয়েন্ট পার্সোনাল হাইজিন, কুকুর বিড়াল পালে এবং হাত না ধুয়ে ভাত খেয়ে ফেলে, এই ক্ষেত্রে হাইডাটিস সিস্টের হচ্ছে পসিবিলিটি খুব বেশি থাকে। অথবা পেশেন্ট এমন একটা কাজ করে যার সাথে ইনডাইরেক্টলি কুকুর বিড়ালের ফিসেসের সম্পর্ক আছে,
কুকুর বিড়ালের ফিসেসের সাথে মাধ্যমে এই ডিজিজটা ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে। তো ধরেন পেশেন্ট কি করে, চিড়িয়াখানায় কাজ করে, ফক্স উলফস এসবও যেহেতু ইনভলভ, চিড়িয়াখানায় কাজ করে অথবা কাঠের কাজ করে অথবা ধানের কাজ করে, যেসব জায়গায় কুকুর বিড়াল এসে ফিসেস ত্যাগ করতে পারে, তারপরে সে ওই কাজটা করার সময় হাতে তার লেগে গেল, তারপর সে পার্সোনাল হাইজিন মেনটেন করলো না, খেয়ে ফেললো হাত না ধুয়ে, তো তার হাইডাটিস ডিজিজ এভাবে ট্রান্সমিট হতে পারে। তাহলে আপনি পেশেন্টের জব, পেশেন্ট কি করে, হিস্ট্রি নিয়েও আপনি কিছুটা কোরিলেট করতে পারবেন। আচ্ছা, এরপর আসে ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার খুব স্লোলি ডেভেলপ করে। এপিগ্যাস্ট্রিক ও রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে পেশেন্ট ডাল পেইনের কমপ্লেন করে, সাথে নশিয়া ভমিটিং। ইনভেস্টিগেশন যদি ফাইল নিয়ে আসে দেখবেন যে সিরাম ট্রান্সঅ্যামাইনেজ, বিলিরুবিন, গামা গ্লুটামিল ট্রান্সফারেজ, সিরাম অ্যামাইলেজ, ইউসিনোফিল কাউন্ট এগুলো বেড়ে গিয়েছে, স্পেশালি ইউসিনোফিলিয়া। হ্যাঁ, এসব পেশেন্টের দেখা যায় ইউসিনোফিলিয়া হয়। আচ্ছা, এখন আপনি দেখা শুরু করলেন। হাইডাটিস সিস্ট বিভিন্ন রকমের হতে পারে, হ্যাঁ, এক একটা এক এক রকমের হয়। কিরকম? প্রথমে দেখা যায় যে এই সিস্টগুলোর ওয়ালগুলো অনেক ঠিক হয়, কারণ কি, এখানে তিনটা লেয়ার থাকে, পেরিসিস্ট, একটোসিস্ট, এন্ডোসিস্ট, তিনটা লেয়ার থাকে, হ্যাঁ, এবং দেখা যায় যে ওয়ালগুলো ঠিক হয়। অনেক সময় দেখা যায় যে ভেতরের দিকে যে এন্ডোসিস্ট লেয়ারটা সেটা ডিটাচড হয়ে ফ্লোটিং মেমব্রেইনের মতো দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটু নোডিউলের মতো, সলিড একটা নোডিউলের মতো আপনি দেখতে পেলেন। আবার দেখা যায় যে হাইপার ইকুইক ক্যালসিফিকেশন যেটা বলা হয়, হ্যাঁ, যে আপনি ইয়েতে হাইপার ইকোজেনিসিটি পাচ্ছেন উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, হ্যাঁ, এটাকে বলা হয় ক্যালসিফিকেশন। এরকম তিনটা লেয়ারও আপনি পেতে পারেন ওয়ালে, পেরিসিস্ট, একটোসিস্ট, এন্ডোসিস্ট, এরকম ওয়ালটা ঠিক হয়ে তিনটা লেয়ার দেখা যায়। অথবা ভিতরে আপনি পেলেন লো লেভেল ইন্টারনাল ইকোস্ট, দেখেন সাদা সাদা গুড়ি 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 ভিতরে দেখা যাচ্ছে, ডাল হোয়াইট, ব্রাইট হোয়াইট না, লো লেভেল ইকো। তারপরে কি পেতে পারেন যে একটা বড় সিস্টের ভিতরে ছোট ছোট গুড়ি 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 অনেকগুলো ডটার সিস্ট, ঠিক আছে, একে বলা হয় হানি কম্ব অ্যাপিয়ারেন্স, মৌমাছির চাকের মতো। এটা একটা জুম করা ছবি। আচ্ছা, অথবা দেখা গেল যে পেরিসিস্ট আর একটোসিস্ট লেয়ারটা ঠিক আছে, এন্ডোসিস্ট লেয়ারটাকে এরকম ডিটাচড হয়ে গিয়েছে, ঠিক আছে, ভেতরে আপনি এরকম ফ্লোটিং মেমব্রেইনের মতো দেখতে পাচ্ছেন। তো দেখা গেল যে হাইডাটিস সিস্ট বিভিন্ন রকমের হতে পারে। ক্লিনিক্যালি আপনি প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিয়ে কোরিলেট করবেন, তারপরে এই যে ছবিগুলোর সাথে মিলানোর চেষ্টা করবেন, মিলিয়ে তারপরে আপনি এটা একটা কমপ্লেক্স সিস্ট, হাইডাটিস সিস্ট হচ্ছে অ্যাবসেসের মতো কমপ্লেক্স সিস্ট, আপনি কমপ্লেক্স সিস্ট হিসাবে ডায়াগনোসিস করতে পারেন। ডাইরেক্ট হাইডাটিস সিস্ট লিখবে না, কমপ্লেক্স সিস্ট হিসাবে, হেপাটিক কমপ্লেক্স সিস্ট হিসাবে ডায়াগনোসিস করে আপনি হচ্ছে পসিবলি হাইডাটিস সিস্ট এভাবে কমেন্ট করতে পারেন। একটা টান দিয়ে লিখলেন পসিবলি হাইডাটিস সিস্ট, এবং ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আপনি সিটি স্ক্যান অ্যাডভাইস করতে পারেন, সেরোলজিক্যাল অ্যাডভাইস করতে পারেন সেরোলজিক্যাল টেস্টের জন্য। এছাড়া যে ধরেন পেরিফেরিতে সিটি স্ক্যানের সুবিধা নেই, অ্যাটলিস্ট ইউসিনোফিল কাউন্ট দিতে পারেন, যে এখানে ইউসিনোফিল কাউন্ট অনেক বেশি বেড়ে যায়, এগুলো অ্যাডভাইস করতে পারেন। এই যে বলছি যে পেশেন্টকে আপনি ফার্দার ইভ্যালুয়েশনের জন্য অ্যাডভাইস করতে পারেন, তার মানে এই না যে আপনি একটা স্লিপ ধরিয়ে দেবেন, পেশেন্টকে এই টেস্ট করে নিয়ে আসতে বলবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনি যে রিপোর্ট লিখছেন সেখানে কমেন্টের নিচে জাস্ট একটা ক্লু হিসাবে, একটা সাজেশন হিসাবে আপনি অ্যাডভাইসটা লিখে দিতে পারেন। টেস্ট করাবে কি করাবে না এর ডিসিশন ক্লিনিশিয়ান নেবেন, ঠিক আছে। আপনি কিন্তু কখনোই সরাসরি পেশেন্টকে অন্য কোনো টেস্ট করতে পাঠাবেন না। এবার আমরা আসি পলিসিস্টিক লিভার ডিজিজ। আমরা জানি যে এটা হেরিডিটারি ডিজিজ, দেখা যায় যে পেশেন্টের হচ্ছে ফ্যামিলির অন্য কারো এই ডিজিজ আছে, হিস্ট্রি নিলে জানা যায়। তো এটা অটোজোমাল ডমিনেন্ট ফর্ম অ্যাডাল্ট ভ্যারাইটিতে, অটোজোমাল ডিজিজ অ্যাডাল্ট ভ্যারাইটিতে ডমিনেন্ট ফর্ম, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় রিসেসিভ ফর্ম। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে প্রথম কথা হচ্ছে নর্মাল লিভার আর্কিটেকচার ডিস্টর্টেড। এই যে দেখেন নর্মাল লিভার এতক্ষণ আমরা যেরকম দেখেছি সেই নর্মাল লিভার আর্কিটেকচার কি হলো, ডিস্টর্টেড হয়ে গেল। আচ্ছা, তারপরে কি করলো, মাল্টিপল সিস্ট আপনি পাবেন, অনেকগুলো সিস্ট আপনি পাবেন, মোর দেন 18 নাম্বার, 8টার বেশি, ঠিক আছে, এবং ভেরিয়েবল সাইজেস, এক একটা এক এক রকম, কোনটা গুড়ি গুড়ি, কোনটা ছোট ছোট, কোনটা মাঝারি বা বড় পেতে পারেন, এরকম ভেরিয়েবল সাইজেস আপনি সিস্ট পাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো সিস্ট কাছাকাছি একসাথে লেগে যে গুচ্ছাকারে থাকে, আঙুরের থোকার মতো থাকে, হানিকম্ব অ্যাপিয়ারেন্সের মতো একসাথে
একসাথেও লেগে থাকে, আবার ছড়ানো ছিটানো থাকে। তাহলে আপনি কি পাচ্ছেন? তাহলে পলিসিস্টিক লিভার ডিজিজে যে নর্মাল লিভার আর্কিটেকচার ডিস্টর্টেড হবে, মাল্টিপল সিস্ট পাবেন, মোর দেন 18 নাম্বার, এবং ভেরিয়েবল সাইজেস, এক একটা এক এক রকম সাইজে। তাহলে কি হলো? পলিসিস্টিক লিভার ডিজিজ। পলিসিস্টিক লিভার ডিজিজ যদি পান তাহলে কি করবেন? কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন এগুলো ভালো করে দেখবেন, কারণ দেখা যায় যে এইসব অর্গানের মধ্যেও পলিসিস্টিক ডিজিজ থাকে। হ্যাঁ, অন্যান্য অর্গানও ভালো করে চেক করে দিতে হবে। আচ্ছা, এবার আসি আমরা কোলেডোকাল সিস্ট। কোলেডোকাল সিস্টটা কি? এ ডাইলেটেড সিস্টিক লেশন হুইচ কমিউনিকেটস উইথ দ্য বাইল ডাক্ট and is separated from the gallbladder. It represents congenital cystic dilatation of biliary tree. আর কিছুই না, কমন বাইল ডাক্টে একটা সিস্ট। কমন বাইল ডাক্টে আপনি একটা সিস্ট পাচ্ছেন, যেটা একটা কনজেনিটাল লেশন, এবং হচ্ছে এই সিস্টটা কমন বাইল ডাক্টের সাথে কমিউনিকেট করছে, গল ব্লাডার থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই সিস্টার কারণে বাইল ডাক্ট ডাইলেটেড হয়ে গিয়েছে। এবার একটু ছবি দেখি আর একটু বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম এটা তো ভেসেল, এটা কমন বাইল ডাক্ট তো চিকন চুলের মতো দেখিয়েছিলেন পোর্টাল ভেনের উপরে, এটা এত মোটা কেন? এটা ডাইলেটেড হয়ে গিয়েছে। হ্যাঁ, এজন্য আপনি এটা এত চওড়া দেখতে পাচ্ছেন। এবং আপনি ইয়ে করেন, এটা আপনি হচ্ছে ডপলার দেন, দেখেন যে যেসব জায়গায় ভেসেল আছে ওগুলো কিন্তু কালার নিয়েছে, কিন্তু এটা কালার নেয়নি। তার মানে আপনি প্রমাণ করে দিলেন যে এটা বিলিয়ারি চ্যানেল। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা সিস্ট, যে সিস্টটা এই কমন বাইল ডাক্টের সাথে কমিউনিকেট করছে, কিন্তু গলব্লাডার থেকে দূরে আছে, আলাদা, সেপারেটেড আছে। ঠিক আছে, এবং কমন বাইল ডাক্ট ডাইলেটেড হয়েছে। এগুলোকে বলা হয় কোলেডোকাল সিস্ট। আরেকটা ছবি দেখি আমরা, এটা থেকে এই যে এই ছবিটা খেয়াল করেন যে কমন বাইল ডাক্ট এর সাথে একটা সিস্ট দেখা যাচ্ছে, যে সিস্টটা হচ্ছে বাইল ডাক্টের সাথে কমিউনিকেট করছে এবং ডাক্টকে ডাইলেটেড করে দিয়েছে। এগুলো হচ্ছে কোলেডোকাল সিস্ট। এবার আসি হেপাটিক ক্যান্ডিডিয়াসিস। এটা বেশ রেয়ার, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। এটাকে বুলস আই অ্যাপিয়ারেন্স বা টার্গেট সাইনও বলা হয়, ষাঁড়ের চোখের মতো। হ্যাঁ, বা ওই যে শুটাররা যে গুলি করে, গোল 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 একটা টার্গেটের মধ্যে একটা সেন্টারে গুলি করার চেষ্টা করে, একটা বোর্ড বসানো থাকে, তার চারপাশে দেখবেন যে গোল 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 দাগ দেওয়া থাকে। শুটাররা অনেক দূর থেকে ওই সেন্টারে গুলি করার চেষ্টা করে, এটাকে বলা হয় টার্গেট সাইন বা বুলস আই। হ্যাঁ, ষাঁড়ের চোখের মতো। সেটা কেমন? দেখেন মাঝখানটা ইকোজেনিক সাদা, এবং তার চারপাশে অ্যাশ কালার হাইপোইকুইক রিন, সেন্ট্রালি ইকোজেনিক, তার চারপাশে হাইপোইকুইক পেরিফেরাল রিন। হ্যাঁ, এটাকে বলা হয় হেপাটিক ক্যান্ডিডিয়াসিস। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, আর এছাড়া কি আছে? ফোকাল ক্যালসিফিকেশন এবং হেমানজিওমা। ঠিক আছে, এই দুটোকে আমি পাশাপাশি রেখে বলি। সেটা হচ্ছে যে হেমানজিওমা হচ্ছে এক ধরনের ব্লাড ভেসেল টিউমার। হ্যাঁ, এক ধরনের ব্লাড ভেসেল টিউমার, এটা বিনাইন হয়, বিনাইন টিউমার। তো এইগুলা দেখা যায় যে একটা একটা ফোকাল লেশনের মতো দেখা যায়। হ্যাঁ, স্পেস অকুপাইং লেশন মানে মতো দেখা যায়, এবং এগুলো হয় হাইপার ইকুইক। এর নির্দিষ্ট আকার আকৃতি থাকে। হ্যাঁ, আউটলাইনটা মোটামুটি রেগুলার থাকে, ভেতরটা হাইপার ইকুইক হয়, এবং এটা একটা ফোকাল লেশন একটা নির্দিষ্ট জায়গায় হয়, এবং এর কোনো অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্টও থাকে না, কোনো পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো থাকে না। ঠিক আছে, এই হচ্ছে হেমানজিওমা। এখন কথা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা তো ব্লাড ভেসেল টিউমার, তাহলে হাইপারিকুইক কেন, সাদা কেন? এটা তো কালো হওয়ার কথা বা হাইপোইকুইক হওয়ার কথা। তো আসলে এর ভেতরে এটা তো ব্লাড ভেসেলের, এই টিউমার গুলা হয় ব্লাড ভেসেলের অ্যাবনর্মাল কালেকশন হয়ে। হ্যাঁ, এই অ্যাবনর্মাল কালেকশনের মধ্যে কি কি থাকে? ট্র্যাপস অফ ব্লাড ফিল্ড ক্যাভিটিস থাকে, এছাড়া থাকে নিউমেরাস ফাইব্রাস সেপ্টা। ফাইব্রাস সেপ্টাগুলোর ডেনসিটি বেশি, এছাড়াও ভেরিয়েবল থ্রোম্বোসিস, ফ্লেবোলিড, ক্যালসিফিকেশন, ফ্যাট, ফাইব্রাস টিস্যু এগুলো থাকে। এই এলিমেন্টগুলোর ডেনসিটি বেশি, এই জন্য আমরা হেমানজিওমাগুলো হাইপারিকুইক দেখতে পাই, চকচকে সাদা সাদা দেখতে পাই। তো এটা আপনি এসওএল, এটাও আপনি সিস্ট ছাড়া আর যা পাবেন সব কিছু আপনি হেপাটিক এসওএল দিয়ে ডায়াগনোসিস করবেন, তারপর আপনি টান দিয়ে লিখতে পারেন পসিবলি হেমানজিওমা। ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আপনি সিটি স্ক্যান অ্যাডভাইস করে দিতে পারেন। আর যদি আপনি এখানে কালার ডপলার অ্যাপ্লাই করেন, হ্যাঁ, তো দেখবেন যে একটা চিকন একটা ফিডিং ভেসেল একে সাপ্লাই দিচ্ছে, ব্লাড সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে হেমানজিওমা। আর ক্যালসিফিকেশনটা কি? ক্যালসিফিকেশনের ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, যেমন ধরেন
আপনারা ফিজিক্স ক্লাসে জেনেছেন যে স্টোন হচ্ছে হাইপারিকুইক উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। কাস্টিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, স্টোন হাইপারিকুইক হবে, তার পেছনে কালো শ্যাডো থাকবে, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো থাকবে। কিন্তু তখনই আমরা স্টোন বলবো যখন স্ট্রাকচার গুলো লুমেন জাতীয় জায়গার মধ্যে থাকবে, যেমন ধরেন গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ইউরেটার, হ্যাঁ, বিলিয়ারি চ্যানেলস, প্যানক্রিয়েটিক ডাক্ট, তারপরে হচ্ছে কিডনির পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম, যত যত লুমেন জাতীয় জায়গার মধ্যে আপনি হাইপারিকুইক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো পাবেন, ওগুলো হবে স্টোন। কিন্তু একই জিনিস যদি আপনি প্যারেনকাইমার মধ্যে পান, যেখানে কোনো লুমেন জাতীয় স্ট্রাকচার নেই, প্যারেনকাইমা, সেই ক্ষেত্রে এটাকে বলা হবে ক্যাসিফিকেশন। তখন আর এটাকে আমরা স্টোন বলবো না, আমরা বলবো ক্যাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন গুলো কেমন হয়? ফোকাল, একটা নির্দিষ্ট জায়গায় হবে, একটাও হতে পারে, মাল্টিপলও হতে পারে, কিন্তু নির্দিষ্ট জায়গায় ফোকালি হবে। ফোকালি আপনি একটাও পেতে পারেন, অথবা এর চারপাশে দুই তিনটা পেলেন, মাল্টিপল পেলেন, এরকমও হতে পারে, কিন্তু ফোকাল, মনে রাখবেন ফোকাল। হ্যাঁ, ক্যালসিফিকেশন গুলো ফোকাল হয়, একটা নির্দিষ্ট জায়গায় হয়। আপনি সারা লিভার জুড়ে ডিফিউজ ক্যালসিফিকেশন পাচ্ছেন, তখন কিন্তু আপনাকে আবার চিন্তা করতে হবে যে বিলিয়ারি ক্যালকুলাই কিনা, কারণ সারা লিভার জুড়ে ডিফিউজলি ছড়িয়ে ছিটিয়ে থাকে কি বিলিয়ারি চ্যানেলস, এর মধ্যে যদি স্টোন হয়, হ্যাঁ, তাহলে কি হবে? বিলিয়ারি চ্যানেলস ডাইলেটেড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি ডাইলেটেড বিলিয়ারি চ্যানেলস পাচ্ছেন কিনা সেটা খুঁজে বের করবেন। আর ক্যালসিফিকেশনটা কেমন হবে? ফোকাল, একটা নির্দিষ্ট জায়গায়, এবং কি হবে? ব্রাইট হোয়াইট, চকচকে সাদা হবে, এবং পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো দিবে। কিছু কিছু ক্যালসিফিকেশন আছে খুবই ছোট, 2 মিলিমিটারের কম, ওগুলো শ্যাডো দেয় না, কিন্তু চকচকে সাদা হয়। আর এটার কোনো পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো থাকবে না হেমানজিওমার, এর নির্দিষ্ট আকার আকৃতি থাকবে, একটা এসওএল, হ্যাঁ, স্পেস অকুপাইং লেশন, এবং ভেতরটা হাইপারিকুইক হবে। হেমানজিওমার আরো কিছু ডিডি আছে, একদম ক্লাসের শেষে আমি এটা নিয়ে ডিসকাস করব। এখন আমরা চলে আসি যে হেপাটিক মাস। হ্যাঁ, হেপাটিক মাস দেখা যায় যে হিস্টোপ্যাথোলজি করলেন, হেপাটোসেলুলার কার্সিনোমা আসলো। হ্যাঁ, আমরা কিন্তু কমেন্টে কখনোই হেপাটোসেলুলার কার্সিনোমা লিখবো না। আজকে একটা জরুরি কথা বলে রাখি, এটা সবসময় মনে রাখবেন, যে আলট্রাসোনোগ্রাফিতে আমরা কিছু কিছু টার্ম কখনোই লিখতে পারবো না, সেটা হচ্ছে বিনাইন, ম্যালিগনেন্ট, কার্সিনোমা, এই টার্মগুলো আমরা লিখবো না, এগুলো হিস্টোপ্যাথোলজি করে কনফার্ম হওয়ার বিষয়। হ্যাঁ, আপনি একটা হেপাটিক এসওএল পাচ্ছেন বা হেপাটিক মাস পাচ্ছেন, আপনি এভাবে ডায়াগনোসিস করবেন। ফার্দার ইভালুয়েশনের জন্য আপনি এফএনএসি, তারপর কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান, আলফা ফিটোপ্রোটিন, এগুলো আপনি ফার্দার ইভালুয়েশনের জন্য অ্যাডভাইস করে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে হেপাটিক মাস আমরা কেমন পাবো, দেখতে কেমন হবে। আচ্ছা, এখন আসি যে হেমানজিওমা এক ধরনের হেপাটিক মাস, আমরা একটা দেখিয়েছি যে এরকম হাইপারিকুইক হবে। হ্যাঁ, আর আর যেগুলো হেপাটোসেলুলার কার্সিনোমা হিস্টোপ্যাথোলজি করে পাওয়া যায়, সেগুলো সাধারণত দেখা যায় যে যখন ছোট থাকে, ছোট অবস্থায় হাইপোইকুইক থাকে। হ্যাঁ, পরে লার্জার যখন হয়ে যায় তখন দেখা যায় যে মিক্সড ইকোজেনিক। হ্যাঁ, মিক্সড ইকোজেনিক কেমন? এক এক জায়গায় এক এক রকম, খেয়াল করেন, এখানে হাইপোইকুইক, এখানে হাইপারিকুইক, এখানে হাইপো, এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, এবং এর চারপাশে কি থাকে? হাইপোইকুইক রিম থাকে। খুব ভালো করে খেয়াল করবেন যে এর চারপাশে চিকন কালো চুলের মতো একটা হাইপোইকুইক একটা বাউন্ডারির মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হাইপোইকুইক হ্যালো। এই হাইপোইকুইক হ্যালোটা ইন্ডিকেট করে যে কার্সিনোমার চান্স বেশি। ঠিক আছে, যে শুধু লিভারে বলে কথা না, কিডনিতে বা অন্য কোথাও যেখানেই আপনি কোনো মাস পাবেন, তার চারপাশে চিকন কালো চুলের মতো হাইপোইকুইক হ্যালো দেখতে পাচ্ছেন কিনা সেটা খেয়াল করবেন, যদি পান সেটা আপনি ডেসক্রিপশনে উল্লেখ করে দিবেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এটা তো অ্যাবসেস, এটা মাস হতে যাবে কেন? পেশেন্টের আপনি হিস্ট্রি নেবেন। অ্যাবসেসের পেশেন্ট আপনাকে একটা শর্ট টাইমের হিস্ট্রি দিবে, ফিভার, পেইন, হ্যাঁ, এসব শর্ট টাইমের হিস্ট্রি দিবে। আর মাসের পেশেন্ট কিন্তু আপনাকে সেই হিস্ট্রি দিবে না। আরেকটা উপায় আছে, আপনি ডপলার দেন, ডপলার বক্স বসান, অ্যাবসেস কোনো কালার নেবে না, কিন্তু যদি মাস হয় ভেতরে আপনি দেখবেন যে লাল নীল কালার নিচ্ছে, তার মানে ভেতরে ফিডিং ভেসেলের উপস্থিতি আছে, এর মানে আপনি কনফার্ম হলেন যে এটা মাস। তারপরেও আপনি হচ্ছে, যদি আপনার খুব বেশি কনফিউশন হয়, যেটা আপনার বেশি
আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি মাছ হয় তাহলে ভেতরটা মিক্সটিকোজেনিক হবে এবং আপনি ডপলার দিলে দেখবেন যে ভেতরে কালার নিচ্ছে। তো আপনি হেপাটিক এসওএল বা হেপাটিক মাস হিসাবে ডায়াগনোসিস করলেন, এই যে ছবি, আরো মাছের ছবি আছে, এই যে মিক্সটিকোজেনিক, হ্যাঁ, হিসাবে ডায়াগনোসিস করলেন এবং ফার্দার ইভ্যালুয়েশনের জন্য আপনি সিটি স্ক্যান অথবা আলফা ফিটোপ্রোটিন অথবা হচ্ছে সিটি স্ক্যান, আলফা ফিটোপ্রোটিন, এফএনএসসি এইসব আপনি অ্যাডভাইস করে দিতে পারেন। এবার আসি মেটাস্ট্যাসিস। হ্যাঁ, লিভারে হচ্ছে মেটাস্ট্যাসিস হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। হচ্ছে মেটাস্ট্যাসিসের পেশেন্ট কি হবে, আপনাকে একটা প্রাইমারি ক্যান্সারের হচ্ছে মেটাস্ট্যাসিস হয় লিভারে, ক্যান্সারের একটা প্রাইমারি অরিজিনের হিস্ট্রি দিবে। যদি প্রাইমারি অরিজিনের হিস্ট্রি সে নাও দেয়, যদি ডায়াগনোসিস নাও থাকে, মেটাস্ট্যাসিস হয়ে যাওয়া পর্যন্ত পেশেন্টের বডিতে অনেক চেঞ্জ আসবে, সিভিয়ারলি ক্যাকেকশিক হয়ে যাবে, ওয়েট লস হয়ে যাবে, অ্যানোরেক্সিয়ার হিস্ট্রি দিবে, আরো কিছু টিপিক্যাল হিস্ট্রি পেশেন্ট আপনাকে দিবে। এখানে দেখেন মাল্টিপল এসওএল আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হাইপার ইকুইক, হেমানজিওমার মতো দেখতে। ঠিক আছে, মেটাস্ট্যাসিসও বিভিন্ন রকম হয়, আমি হেমানজিওমা ডিডি নিয়ে পরে আসছি। আবার দেখেন এখানে একটা দেখা যাচ্ছে যে ভেতরটা হাইপোইকুইক, চারপাশটা হাইপার ইকুইক, রিং এর মতো। একটাও হতে পারে মেটাস্ট্যাসিস, মাল্টিপলও হতে পারে, আবার এরকম হতে পারে যে ভেতরে মিক্সটিকোজেনিক, চারপাশে হাইপোইকুইক। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে মাল্টিপল মেটাস্ট্যাসিস হয়েছে, আবার প্রাইমারি অরিজিনও লিভারে, মানে মেইন মাসটাও লিভারে, আবার এর মেটাস্ট্যাসিস ও সেকেন্ডারি মেটাস্ট্যাসিস ও লিভারে। সেক্ষেত্রে আপনি একটা মাস পাবেন যার চারপাশে হাইপোইকুইক হ্যালো আছে, মিক্সটিকোজেনিক, এবং দেখবেন যে অনেকগুলো মাল্টিপল আপনি লেশন পাচ্ছেন। আচ্ছা, আর এইখানে ডায়াফ্রামের নিচে আমরা এখানে দেখা যাচ্ছে ফ্লুইড পাচ্ছি, এটা হচ্ছে প্লুরাল ইফিউশন। যেহেতু আমরা সবার শেষে ডায়াফ্রাম পাচ্ছি, ডায়াফ্রামের পরে তার মানে চেস্ট ক্যাভিটিতে আমরা ফ্লুইড পাচ্ছি, এটা হচ্ছে প্লুরাল ইফিউশন। মানে এখানে যদি আমরা ডায়াফ্রামেরও পরে যদি ফ্লুইড পাই প্লুরাল ইফিউশন, ডায়াফ্রামের আগে যদি ফ্লুইড পাই সেটা হবে অ্যাসাইটিস। এখন আমরা আসি সেই হেমানজিওমা ডিডি নিয়ে। হেমানজিওমা ডিডি কি কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে আমরা এক একটা ডিডি চিন্তা করব, একটা একটা করে এক্সক্লুড করব। প্রথম কথা হচ্ছে ফোকাল ফ্যাটি ইনফিলট্রেশন। হ্যাঁ, তো এটা ফোকাল ফ্যাটি ইনফিলট্রেশন না কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে ফোকাল ফ্যাটি ইনফিলট্রেশন খুবই রেয়ার। তারপরেও যদি আপনি সিটি স্ক্যান দেন দেখবেন যে এটা সিটি স্ক্যানে হেমানজিওমাটা আসে। ঠিক আছে, বা ডপলার দিলে আপনি দেখবেন যে এখানে একটা ব্লাড ভেসেল একে হচ্ছে সাপ্লাই দিচ্ছে। এরপরে কি মেটাস্ট্যাসিস। হেমানজিওমা হয় অ্যাসিম্পটোমেটিক, কোনো সাইন সিমটম থাকে না, কিন্তু পেশেন্টের যদি মেটাস্ট্যাসিস হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, যে প্রাইমারি কার্সিনোমার হিস্ট্রি থাকবে, প্লাস পেশেন্টের ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, ক্যাকেক্সিয়া এগুলো থাকবে। রিজলভিং অ্যাবসেস, রিজলভিং অ্যাবসেসের পেশেন্ট হচ্ছে আপনাকে পেইন ফিভারের হিস্ট্রি দিবে, অ্যান্টিবায়োটিক খাওয়ার হিস্ট্রি দিবে, একটা অ্যাবসেস লাইক একটা হিস্ট্রি সে আপনাকে দিবে। এছাড়া হচ্ছে কি হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা, সেই ক্ষেত্রে আপনি কি পেতেন, সেটা হচ্ছে সাধারণত সেগুলো মিক্সটিকোজেনিক হয় এবং চারপাশে হাইপোইকুইক হ্যালো থাকে। ঠিক আছে, এভাবে আপনি ডিডি চিন্তা করে একটা একটা করে এক্সক্লুড করবেন। তো এটা আপনি হেমানজিওমাটা হাইপারলিকুইক একটা হেপাটিক এসওএল হিসাবে ডায়াগনোসিস করে টান দিয়ে পসিবলি হেমানজিওমা এভাবে লিখতে পারেন। ডায়াফ্রামের আগে যদি ফ্রি ফ্লুইড পান সেটা অ্যাসাইটিস, যেহেতু আমরা উল্টা দেখছি, আর ডায়াফ্রামের পরে ফ্রি ফ্লুইড পেলে সেটা প্লুরাল ইফিউশন। আর বাকি অর্গানগুলো আমরা অন্যান্য ক্লাসে শিখবো, শুধু হেপাটোরেনাল অ্যাঙ্গেলটা আমাদের গুরুত্বপূর্ণ। ইন্টেরিয়র এক্সিলারি লাইনে রাইট সাইডে এসে ট্রান্সডিউসারকে লংগিটিউডিনালি ধরলে আমরা লিভার এবং রাইট কিডনির পাশাপাশি একটা ভিউ পেয়ে যাব। লিভার এবং কিডনির মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হেপাটোরেনাল অ্যাঙ্গেল। এখানে সামান্যতম অ্যাসাইটিস থাকলেও ফ্লুইড কি হবে, কালো হবে। অ্যাসাইটিক ফ্লুইড যদি থাকে আপনি এটা ডায়াগনোসিস করতে পারবেন, এই জন্য এই অ্যাঙ্গেলটা এত গুরুত্বপূর্ণ। এটা প্লুরাল ইফিউশন ডায়াফ্রামের পরে। লিভার, এই প্যানক্রিয়াস, স্প্লিন এগুলো আমরা পরে অন্য ক্লাসে পড়বো। একদম লাস্টে চলে আসছি আমরা মেটাস্ট্যাটিক ডিজিজ। এখানে দেখেন যে একদম এন্ড স্টেজ, ঠিক আছে, মাল্টিপল এসওএল আপনি দেখতে পাচ্ছেন, এবং কিন্তু সবগুলো হচ্ছে হাইপার ইকুইক। হ্যাঁ, আপনার কাছে মাল্টিপল এসওএল আর কি হতে পারে? মাল্টিপল এসওএল পায়োজেনিক লিভার অ্যাবসেসে আমরা মাল্টিপল এসওএল পড়েছি, কিন্তু পায়োজেনিক লিভার অ্যাবসেসের পেশেন্ট আপনাকে পেইন ফিভারের হিস্ট্রি দিবে। মাল্টিপল এসওএল আমরা পড়েছি পলিসিস্টিক লিভার ডিজিজে, মাল্টিপল সিস্ট, কিন্তু সিস্ট গুলো কি হয়, অ্যানিকুইক হয়, কালো কালো হয়। ঠিক আছে, আর হচ্ছে এই মেটাস্ট্যাটিসের ডিজিজের পেশেন্ট আমি বারবারই বলছি আপনাকে একটা প্রাইমারি কার্সিনোমা হিস্ট্রি দিবে এবং এই পেশেন্ট টার্মিনালি ইল থাকবে, ক্যাকেক্সিয়া, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এগুলো থাকবে। তো
এই ছিল আমাদের আজকের মোটামুটি লেকচার। যদি কারো কোশ্চেন থাকে করতে পারে, কারো যদি কোনো কোশ্চেন থাকে আনমিউট করে করতে পারে। লেকচারের টাইমটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য কারো কি কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা ইয়ে করতে পারি। হ্যালো, আমি একটু ক্লোজ করে দিই তাহলে হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা। ক্লোজ করে দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা।